ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক ভাগবতী আলোচনায়। আমরা চেষ্টা করছি চরিত্র গঠন সিরিজে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য, যেগুলো আমাদের প্রাত্যহিক জীবনে, আমাদের আধ্যাত্মিক এবং জাগতিক উভয় ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। আমরা গত সেশনে আলোচনা করছিলাম বৈষ্ণব সম্পর্ক উন্নয়নের গুরুত্ব নিয়ে। তো আজকে আমরা বিশেষভাবে আলোচনা করব আহ, আমরা এই সম্পর্ককে কিভাবে গাঢ় করতে পারি এবং সেটা কিভাবে আরো উন্নত থেকে উন্নততর করা যেতে পারে, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং এই আলোচনার মূল ভিত্তি থাকবে শ্রীমদ্ ভাগবতম, এবং শ্রীমদ্ ভাগবতমের বিভিন্ন চরিত্র থেকে আমরা শিখব কিভাবে আমরা ভক্তিকে গাঢ় করতে পারি। উম, কিসের মাধ্যমে? বৈষ্ণবদের সাথে সম্পর্ককে গাঢ় করার মাধ্যমে এবং হরিনামের সাথে সম্পর্ককে গাঢ় করার মাধ্যমে। আমরা গত সেশনে আলোচনা করছিলাম বিশেষত আমাদের শিখতে হবে দুটি জিনিস। একটি হচ্ছে কি, একটি হচ্ছে আর্ট অফ চ্যান্টিং, কিভাবে ভালো জপ করতে হয়। আর একটা জিনিস শিখতে হবে আমাদের, সেটা হচ্ছে আর্ট অফ ডিলিং, কিভাবে অন্যদের সাথে আমরা ভালো আচরণ করতে পারি, অন্যদের সাথে ভালো সম্পর্ক স্থাপন করতে পারি। কেন? একটা অপরটার পরিপূরক। যদি কারো ভালো সম্পর্ক থাকে বৈষ্ণবদের সাথে, তাহলে সে খুব ভালোভাবে হরিনাম জপ করতে পারবে। আর যদি কেউ খুব ভালোভাবে হরিনাম জপ করে, সে স্বাভাবিকভাবে বিনয়ী হবে। আর যখন সে বিনয়ী হয়, তখন সে স্বাভাবিকভাবে অন্যদের সাথে ভালো আচরণ করবে। তাই একটি অপরটির পরিপূরক, একটি অপরটির কি নয়, আহ প্রতিযোগী নয়। ঠিক আছে, পরিপূরক। তো আমরা দেখছিলাম গত সেশনে, এই বিষয়গুলো আমরা দেখছিলাম কি কি প্রয়োজন রয়েছে। বিশেষত আমরা সর্বশেষে যে বিষয়টা আলোচনা করছিলাম, যদি আমরা বৃহৎ কিছু চিন্তা করি, আমরা বৃহত্তর মিশন নিয়ে আমরা এগিয়ে যাই, শিল প্রভুপাদকে সহযোগিতা করতে চাই, মহাপ্রভুকে সহযোগিতা করতে চাই, তাহলে আমাদের অবশ্যই কিসের প্রয়োজন? আমাদের অবশ্যই খুব ভালো একটা সম্পর্কের প্রয়োজন, কেননা একাকে আমরা কিছুই করতে পারি না। ঠিক আছে, একাকে এমনকি আমরা হরিনামও করতে পারি না। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর কি বলছেন? একাকী আমার নাহি পাই বল, হরিনাম সংকীর্তনে। একাকী আমি হরিনাম করারও শক্তি পাই না। কেন? ধরুন আপনি একাকী বসে বসে জপ করবেন, কি চলে আসবে সামনে? মোবাইল থাকলে মোবাইলটা দেখতে ইচ্ছা করবে। এটা আপনার ক্ষেত্রে বলছি না, আমার নিজের ক্ষেত্রে আমি বলছি। কিন্তু যখন আমি সমস্ত ভক্তদের সাথে বসে সকালবেলা জপ করি, তখন কেউ বলুক না বলুক, এমনিতেই আমার মনে হয় যে না, আমি যদি এখন মোবাইলটা দেখি, আমি যদি অন্যদের সাথে কথা বলি, মানুষ কি বলবে? ঠিক আছে, তার মাধ্যমে আমরা কিন্তু নিজেরা সংশোধিত থাকছি এমনিতেই। কাউকে আমাকে বলতে হচ্ছে না, কিন্তু আমি এমনিতেই সংশোধিত থাকতে পারছি। কিসে থাকার মাধ্যমে? বৈষ্ণবদের সঙ্গে থাকার মাধ্যমে। তাই আমাদের সবচেয়ে বড় সম্পদটা কোনটা? আমাদের বড় সম্পদ হচ্ছে আমাদের সঙ্গ। বৈষ্ণব সঙ্গটাই এই কলিযুগের সবচেয়ে বড় শক্তি। সঙ্গ শক্তি কলযুগে। ঠিক আছে। উম ইয়েস। তা আজকে আমরা দেখব এই শক্তিটাকে কিভাবে আমরা বর্ধিত করতে পারি অন্যদের সাথে সম্পর্ককে গাঢ় করার মাধ্যমে। সো প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে শ্রদ্ধা বা সম্মান করা। ঠিক আছে, বৈষ্ণব জগৎটাই এই শ্রদ্ধা বা সম্মানের বেসমেন্টের উপরে অথবা ভিত্তির উপরে কি দাঁড়িয়ে রয়েছে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন বড়রা ছোটদেরকে শ্রদ্ধা সম্মান করা, এবং ছোটরা বড়দেরকে শ্রদ্ধা সম্মান করা, উভয় দিক থেকে। শুধুমাত্র ছোটরা বড়দেরকে শ্রদ্ধা সম্মান করবে তাও নয়, বড়রাও ছোটদেরকে শ্রদ্ধা সম্মান করতে পারে। কিসের ভিত্তিতে? কারণ শ্রদ্ধা বা সম্মানের ভিত্তি অথবা জ্যেষ্ঠতার ভিত্তি বিভিন্ন রকম হতে পারে। কি কি ভিত্তি রয়েছে জ্যেষ্ঠতার? প্রথমত, যে ব্যক্তি বয়সে বড় সে জ্যেষ্ঠ। দ্বিতীয়ত কি রয়েছে? দ্বিতীয়ত, যে ব্যক্তি জ্ঞানে বড় সে ব্যক্তি জ্যেষ্ঠ, জ্ঞান বৃদ্ধ। একটা হচ্ছে বয়োবৃদ্ধা, একটা হচ্ছে জ্ঞান বৃদ্ধা। তৃতীয় প্রকার ব্যক্তি রয়েছে যে ব্যক্তি ভক্তিতে উন্নত, যে ভজে সে বড়।
তাই যে ব্যক্তি ভজনা করছে সে বড়। আর চতুর্থ প্রকারে একজন ব্যক্তি জ্যেষ্ঠ হতে পারেন কিসের ভিত্তিতে? পদাধিকার বলে। কারো যদি কেউ যদি উন্নত পদে কোনো একটা সেবা করছেন, আহ, তাহলে তিনি জ্যেষ্ঠ। যেমন দেশের প্রধানমন্ত্রী, তার বয়স খুব কম হতে পারে, কিন্তু তিনি যখন কিসে উঠে যাবেন, তার পদে উঠে যাবেন, তখন সবাই তাকে সম্মান করবে। এবং যে কোনো ক্ষেত্রেই, একটা পরিবারে হোক, একটা সমাজে হোক, অথবা একটা অর্গানাইজেশনে হোক, সো যখনই একটা অর্গানাইজেশনের কথা আসছে সেখানে পদের কথা আসছে। আর যখনই কেউ পদাধিকার বলে উন্নত রয়েছে তাকে আমাকে সম্মান করতে হবে। ঠিক আছে? এখানে দেখুন বিভিন্ন প্রকারে একজন ব্যক্তি জ্যেষ্ঠ হতে পারে। সো কিন্তু একজন জ্যেষ্ঠ ব্যক্তি আরেকজন জ্যেষ্ঠ ব্যক্তিকে, অথবা আরেকজন কনিষ্ঠ ব্যক্তিকে শ্রদ্ধা বা সম্মান করতে পারেন কিভাবে? ধরেন আমি বয়সে বড়, কিন্তু এখানে অন্য আরেকজন ভক্ত, ধরলাম তরুণ প্রভু, উনি ভক্তিতে বড়। তাই আমি কি করলাম? আমি তরুণ প্রভুকে শ্রদ্ধা সম্মান করব কেন? কারণ উনি ভক্তিতে বড়। আর উনি আমাকে শ্রদ্ধা সম্মান করতে পারেন কেন? আমি বয়সে বড়। তাহলে একজন অন্যজনকে শ্রদ্ধা সম্মান করার একটা কি এসে গেল, একটা পর্যায় সৃষ্টি হয়ে গেল। আরেকজন মন্দিরে ধরেন, মন্দিরে অনেক ভক্ত রয়েছে, একজন ভক্ত প্রেসিডেন্ট হিসেবে সেবা করছেন। তো যিনি প্রেসিডেন্ট হিসেবে সেবা করছেন তিনি পদাধিকার বলে বড়, তাই তাকে সম্মান আমাকে করতে হবে। আর যিনি প্রেসিডেন্ট তিনি অন্যদেরকে সম্মান করবেন কেন? কারণ অন্যরা ভক্তিতে বড়, বা অন্যরা আগে ভক্তিতে এসেছে, অন্যরা বয়সে বড়। আমাদের খুঁজে নিতে হবে অন্যরা আমাদের থেকে কিভাবে বড়। এর উল্টোটা করলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। এর উল্টোটা কি? উল্টোটা হচ্ছে আমরা কিভাবে অন্যদের থেকে বড় সেটা খুঁজে নেয়া। ঠিক আছে? এই তুমি আমার থেকে বয়সে বড় হতে পারো, কিন্তু ভক্তিতে আমার থেকে বড় নও। ঠিক আছে? অথবা তুমি আমার থেকে কি হতে পারো, তুমি আমার থেকে উচ্চ পদে থাকতে পারো, কিন্তু তুমি তো এত বই পড়োনি, গ্রন্থ টন্থ পড়োনি। আমি অনেক গ্রন্থ পড়েছি। যদি আমরা এভাবে চিন্তা করি তাহলে সমস্যা সৃষ্টি হবে সবসময়। ঠিক আছে? আমাদের সম্পর্কটা সবসময় ঝামেলাপূর্ণ থাকবে। তাই আমাদের দেখতে হবে কিভাবে অন্যরা আমাদের থেকে বড়, এবং সেই অনুসারে আমাদেরকে কি করতে হবে? শ্রদ্ধা সম্মান করতে হবে। এমনকি একজন গুরুদেবও তার শিষ্যকে সম্মান করতে পারে। ঠিক যেমনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তার কাছে এসে যখন সমস্ত শিষ্যরা প্রণাম নিবেদন করতেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তাদেরকে বলতেন দাস অস্মি। আমি হচ্ছি আপনাদের দাস। ঠিক আছে? গুরুদেব, তার দাস হচ্ছে সমস্ত শিষ্যরা, কিন্তু তিনি তিনি কি অনুভব করছেন? তিনি অনুভব করছেন আমি হচ্ছি সকলের দাস। আহ, আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের আরেকটা কি ছিল, আরেকটা খুব ভালো একটা সদ্গুণ বলা যেতে পারে, সেটা হচ্ছে কি তিনি সবাইকে আপনি বলে সম্বোধন করতেন। এমনকি তার নাতনির বয়সের যে শিষ্যা রয়েছে তাকেও পর্যন্ত তিনি আপনি বলে সম্বোধন করতেন। আপনি বলে সম্বোধন করার মাধ্যমে একটা সুবিধা কি? সুবিধা হচ্ছে সম্পর্কটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম। কেননা আমাদের ক্ষেত্রে হয় কি, অতি পরিচয়াত অবজ্ঞাত। যখন কোনো ব্যক্তির সাথে খুব বেশি মাখামাখি সম্পর্ক থাকে, তখন সেই মাখামাখি সম্পর্কটা আবার কিসে পরিণত হয়? বিষাদে পরিণত হয়। আমাদের সম্পর্ক খারাপ কিন্তু কাদের সাথে হয় না? যার সাথে দেখা হয় না তার সাথে খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই। কার সাথে আমার সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা থাকে? যার সাথে খুব বেশি পরিমাণে দেখা হয়। আর যখন দেখা হয়, যখন কথা হয়, আমরা ধীরে ধীরে আমাদের স্তরগুলো কোথা থেকে চলে আসে? আপনি থেকে তুমি, তুমি থেকে তুই। ঠিক আছে? এভাবে করতে করতে একটা সময় আমরা অন্যান্য বৈষ্ণবদের প্রতি সম্মান বা শ্রদ্ধা হারিয়ে ফেলি। আহ, এটা একটা বড় বিষয়। আর একটা দিক হতে পারে শ্রদ্ধা বা সম্মান হারানোর, সেটা হচ্ছে কি আমরা যখন উম অন্য বৈষ্ণবদের আহ খুব কাছাকাছি আসি এবং তাদের ছোট ছোট ভুলগুলো দেখতে শুরু করি। এটাও একটা কারণ হতে পারে। যখন আমরা অনেক দূরে থাকি তখন আমরা ব্যক্তির ভালো দিকগুলো শুধুমাত্র দেখছি, কিন্তু এই জগতে কেউ পারফেক্ট নয়। এমন কেউ নেই আমরা বলতে পারবো যে উনি সব দিক দিয়ে পারফেক্ট।
উনি পারফেক্ট হতে পারেন, কিন্তু ওনার বডিটা ইমপারফেক্ট। অনেক সময় এই ধরনের হয়। প্রভুপাদকে একবার জিজ্ঞেস করছেন একজন আহ, শিষ্য, জয়দ্বৈত মহারাজ, মহারাজ, প্রভুপাদ, শুদ্ধ ভক্ত কি ভুল করতে পারে? প্রভুপাদের সাথে সাথে বলতে, না, শুদ্ধ ভক্ত কোনো ভুল করতে পারে না। এখন জয়দ্বৈত মহারাজ এই কথাটা শুনে তার মনে একটা সন্দেহ লেগে গেছে। কেন সন্দেহ লেগে গেছে? কারণ তিনি প্রভুপাদের ট্রান্সক্রিপ্ট গুলো, বিশেষ করে আহ অনেকগুলো, ভাগবতম থেকে শুরু করে অনেকগুলো বইয়ের ট্রান্সক্রিপ্ট উনি সংশোধন করেছেন। ওখানে অনেক সময় ধরেন ছোটখাটো কিছু ভুল, অথবা কিছু গ্রামাটিক্যাল এরর, অথবা কোনো ছোটখাটো কিছু ভুল ওনাকে প্রায় সংশোধন করতে হতো। কিন্তু ওনার মাথায় চিন্তা আসছে, প্রভুপাদ কিভাবে ভুল করছে তাহলে, যদি এটা আহ শুদ্ধ ভক্ত যদি কোনো ভুল না করে থাকে। তখন প্রভুপাদ বলছেন, যেহেতু বুঝতে পেরেছেন ওনার মনের ভাব, তখন প্রভুপাদ বলছেন, তোমার মানসিকতাটাই ভুল। শুদ্ধ ভক্ত ভুল করেন না, কিন্তু তোমার মানসিকতাটাও ভুল। কিভাবে মানসিকতা ভুল? যেহেতু শুদ্ধ ভক্ত এই দেহটির মাধ্যম দিয়ে কাজ করছে, যে দেহটি জড় বস্তু দিয়ে তৈরি। যদিও এটা চিন্ময়, কেন চিন্ময়? এগুলো ভগবানের সেবায় নিযুক্ত হচ্ছে, তাই চিন্ময়। কিন্তু এই জড়দেহের একটা লিমিটেশন রয়েছে। সেই লিমিটেশনে কি হয়ে যান, শুদ্ধ ভক্তের কিছু আচরণে কিছু আমরা দোষ দেখতে পেতে পারি, কিন্তু তার উদ্দেশ্যটা সবসময় সঠিক। তার কার্যক্রমে কোনো কোনো জায়গায় কিছু কি দেখা যেতে পারে, ব্যতিক্রম দেখা যেতে পারে। কিন্তু যেহেতু তার উদ্দেশ্যটা সঠিক, উদ্দেশ্যটা হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা, তাই তার কোনো ভুল নেই। কিন্তু যখন আমরা ভক্তদের কাছাকাছি যেতে শুরু করি, আমরা তাদের ভুলগুলো দেখতে শুরু করি, তখন আমাদের শ্রদ্ধা সম্মানগুলো চলে যায়, এবং তখন কিন্তু সম্পর্কটা ফাটল ধরতে শুরু করে। ঠিক আছে? তাই আমাদের কি করতে হবে? আমাদের চেষ্টা করতে হবে, আমরা কাছে থাকি আর দূরে থাকি সেটা বিষয় নয়, আমাদের যেন সম্পর্কটা খুব ভালো থাকে। এবং সম্পর্কটার মূল ভিত্তি হচ্ছে কি? মূল ভিত্তি হচ্ছে শ্রদ্ধা। ঠিক আছে? এটা বেসমেন্ট। এই শ্রদ্ধা যদি নড়ে যায় কারো প্রতি, তাহলে আপনি যতই করেন না কেন সম্পর্কটাকে ডেভেলপ করার জন্য, এটা হয়ে ওঠে না আর। ঠিক আছে? এটা একটা বিষয়। উম, দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন বা প্রশংসা করা। উম, আচ্ছা, আহ, ধরেন আমাদের একটা ক্লাস চলছে, আর যখন ক্লাস চলছে সেখানে একজন ভক্ত উনি দেরি করে ঢুকেছেন, দেরি করে ক্লাসে ঢুকেছেন। জুম ক্লাস নয়, জুম ক্লাসে কে কি করতেছে আমরা জানি না। অথবা কে ঢুকছে কে যে বের হচ্ছে এটা বোঝাও খুব মুশকিল। ঠিক আছে? সরাসরি ক্লাস হচ্ছে, সেখানে একজন ভক্ত দেরি করে আসছে। এখন ওই ভক্তটা ধরেন আমার খুব প্রিয়, তখন আমার মানসিকতা কি আসবে? আমার মনে হয় প্রভু কোনো জ্যামে পড়ে গিয়েছিলেন, মনে হয় কোনো বিশেষ কোনো কাজ ছিল, মনে হয় বাড়িতে কোনো সমস্যা হয়েছিল, মনে হয় কোনো ইমার্জেন্সি হয়েছিল। আমি যেহেতু ওনাকে ভালোবাসি, আমার মানসিকতাগুলোকে কিন্তু এভাবে কি হচ্ছে, তৈরি হচ্ছে, আমার চিন্তা ভাবনাগুলো কিন্তু সব পজিটিভ। আমার মনে হচ্ছে এই ধরনের কিছু হয়েছে, তার কারণে উনি আসতে পারেননি, বা উনি দেরি করে আসছেন। কিন্তু ধরেন একই কাজটা আরেকজন ব্যক্তি করেছে, যাকে আমার পছন্দ হয় না, তিনি দেরি করে ঢুকেছেন ক্লাসে। আর যখন ক্লাসে দেরি করে ঢুকলেন, তখন আমার মানসিকতাটা কি হবে? আমি সাথে সাথে বলে উঠবো কি, হ্যাঁ, আপনি আগের দিনও দেরি করে আসছেন, ওই সময় আমি দেখলাম দেরি করে আসছেন, এখানে এখানে সেখানে সব জায়গায় ঘুরতে পারেন, ক্লাসে দেরি করে আসেন, ক্লাসে তাড়াতাড়ি আসতে পারেন না, পার্টিতে তাড়াতাড়ি যেতে পারেন, ক্লাসে আসতে পারেন না তাড়াতাড়ি। হ্যাঁ, ঘটনা সেম, কিন্তু আমি ব্যক্তিটাকে ভালোবাসি কি ভালোবাসি না, সেটার ভিত্তিতে কিন্তু আমার রেসপন্সটা ভিন্ন হয়ে যাচ্ছে। আর যখন আমার রেসপন্সটা ভিন্ন হয়ে যাচ্ছে, তার সাথে সম্পর্কটাও ভিন্ন হচ্ছে। একটা পজিটিভ রেসপন্স আমার সম্পর্কটাকে গাঢ় করছে, আর নেগেটিভ রেসপন্স আমার সম্পর্কটাকে কি করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। অনেক সময় আমরা ভার্বালি বলে ফেলছি, মুখ খুলে বলছি, অনেক সময় আমি বলছি না, ভিতরে ধরে রাখছি। কিন্তু উভয় ক্ষেত্রেই কিন্তু কি হচ্ছে, সম্পর্কটা আস্তে আস্তে শিথিল হচ্ছে। ঠিক আছে? তাই আমাদের চিন্তা করতে হবে আমরা যেন ব্যক্তিগুলোকে
আহ, আমাদের কি আমাদের লেবেল না করি, মানে কাউকে আমরা যেন লেবেলিং না করি। অনেক সময় এই ধরনের হয়ে যায়, এ আমার শত্রু, এ আমার মিত্র, বা এ এরকম, এ অলস, ঠিক আছে, এ কোনো কাজের না, এরকম আমরা লেবেলিং করে দিই। এ মিত্র, এ শত্রু, এ বন্ধু, এ হচ্ছে শত্রু। যখন আমরা লেবেলিং করে ফেলি তখন ওই ব্যক্তির সমস্ত কাজগুলো আমাদের অন্যরকম মনে হয়, ঠিক আছে। কিন্তু যদি আমরা নিরপেক্ষভাবে কোনো একটা ঘটনাকে বিশ্লেষণ করি তখন আমাদের মধ্যে কি আসবে, আমাদের মধ্যে আহ চিন্তা হবে যে আসলে উনি হয়তো কোনো একটা কাজের কারণে অথবা কোনো একটা পরিস্থিতির কারণে এটা করতে পারেন, ঠিক আছে, এবং এটা সাময়িক। কিন্তু আবার এই নয় যে তিনি প্রতিদিন দেরি করে আসছে আর প্রতিদিন আমি চিন্তা করতে থাকলাম, মনে হয় এটার কারণে হচ্ছে না, মনে হয় ওটার কারণে হচ্ছে না, মনে হয় ওটার কারণে হচ্ছে না। না, এটা নয়, এটা আরেক প্রকার বোকামি, ঠিক আছে। So, আমরা করার চেষ্টা করব, প্রথমত আমাদের পজিশন থেকে আমরা চেষ্টা করব আমরা নিরপেক্ষ থাকার জন্য। আমরা সবার সাথে ভালো সম্পর্ক করার চেষ্টা করব, কিন্তু তথাপি এমন নয় যে সবার সাথে খুব ভালো সম্পর্ক হবে, এটাও পুরোপুরিভাবে আশা করা যায় না অনেক সময়। কিছু কিছু ব্যক্তি রয়েছে যাদের সাথে সম্পর্ক হবে কেমন, হরি বল এরকম, ঠিক আছে। আর কিছু কিছু ব্যক্তির সাথে সম্পর্ক হবে হরি বল এরকম। আর কিছু কিছু ব্যক্তির সাথে সম্পর্ক হবে হরিবল। হরিবল, হরিবল মানে কি, খুব জঘন্য। সো আমাদের সম্পর্কগুলো যেন উপরের দুটো লেভেল হয়, অ্যাটলিস্ট হরিবল, কেমন আছেন, ভালো আছেন, অ্যাটলিস্ট এটা যেন থাকে। আর বেস্ট হচ্ছে কি হরিবল, আমাদের সম্পর্কটা যেন মানে হার্ট টু হার্ট কানেকশন হয়, ঠিক আছে। কিন্তু এই হার্ট টু হার্ট কানেকশন করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় শ্রদ্ধার পরপরই, সেটা হচ্ছে প্রশংসা করা, ঠিক আছে। আমরা অনেক সময় ভুলগুলো দেখতে বেশি পছন্দ করি। আমরা ধরে আমরা দেখি মানুষটা কিভাবে কাজ করছে, কাজ করতে থাকুক করতে থাকুক, আমি কিছু বলবো না, ঠিক আছে, ভালো করছে কিছু বলবো না। যখনই ও একটা খারাপ করতে যাচ্ছে অথবা খারাপ করতে যাচ্ছে সে সময়ও নয়, খারাপ যখন করে ফেলবে তখন আমি গিয়ে ধরবো ওকে, ঠিক আছে, এটা কি হলো, আমি তো বলছিলাম এই ধরনের হলে এই ধরনের হবে, তথাপি তুমি করলে। কিন্তু দেখেন, ও যখন খারাপ কাজটা করতে যাচ্ছে সে সময় আমি বলিনি, অথবা ও আরো হাজারটা যখন ভালো কাজ করছে তখনও আমি কিন্তু বলছি না। আমি কখন বলছি, যখন সে খারাপ কাজটা সম্পাদিত করছে, ঠিক আছে। তাই আমাদের অভ্যাসটা করতে হবে কি, আমাদের অভ্যাসটা করতে হবে আমরা যেন শুধুমাত্র মানুষের খারাপ দোষগুলো দেখে তাদেরকে সংশোধনী না দিই, আমরা যেন খুঁজে নিই তার কি কি ভালো গুণ রয়েছে, ভালো কাজ কি কি করছে, এবং সেটার জন্য যেন আমরা প্রশংসা করি। সেটা শুধুমাত্র প্রাতিষ্ঠানিক পর্যায়ে নয়, এটা ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, প্রত্যেকটা পর্যায়ে আমাদের দেখতে হবে মানুষ কি কি ভালো কাজ করছে। এবং প্রত্যেকেরই কিন্তু কিছু কিসের প্রয়োজন, কিছু উৎসাহের প্রয়োজন। এবং যত বড় ব্যক্তি হোক সে, সে হতে পারে দেশের প্রাইম মিনিস্টার, হতে পারে দেশের সবচেয়ে বড় কোটিপতি বিজনেসম্যান, কিন্তু তারও কিন্তু উৎসাহ প্রয়োজন। এবং সে শুদ্ধ ভক্ত হতে পারে এমনকি, তারও কিছু উৎসাহ প্রয়োজন, ঠিক আছে। তাই আমরা আমাদের কাজটা যেন ঠিকমতো করি, আমরা যেন এই ধরনের মনে না করি আরে এ তো অনেকদিন ধরে আছে, ওর কি উৎসাহের প্রয়োজন আছে, ওকে আমি কি বলবো আর ভালো কথা। না, আমার কাজটা আমি করে যাব। আমার কাজ হচ্ছে অন্যদের প্রশংসা করে উৎসাহ প্রদান করা। আর ওরা ওটাকে কিভাবে গ্রহণ করছে সেটাও আমাদের মাথায় রাখা উচিত। হুম। অনেক সময় ব্যক্তিগুলো হয়তো বা এরকমও করতে পারে, "এই প্রভু আপনি এটা কি বলছেন, আহ আপনি বারবার আমার প্রশংসা করছেন", এটা কিন্তু বাইরে থেকে বলছে। কিন্তু অভ্যন্তরীণ ভাবে অনেক সময় মানুষ উৎসাহ পায় আমাদের প্রশংসা থেকে। হ্যাঁ। এবং ছোটখাটো কিছু উৎসাহ কিন্তু মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়, অনেক দূর এগিয়ে নিয়ে যায়। আমার এখনো মনে পড়ে আমি যখন প্রথমবার কি করছিলাম, ডিসকভার ইউরসেলফ কোর্স দিচ্ছিলাম, সে সময়টাতে কি হয়েছে, আমাদের আমি তখন নতুন ইসকনে সবে কি করছি, ক্লাস দিচ্ছি, আমি মনে হয় সেকেন্ড ইয়ারে তখন, ফার্স্ট সেকেন্ড ইয়ার উঠেছি। এখন যখন ক্লাস দিচ্ছি আমার অনেক স্টুডেন্ট রয়েছে এবং আমার একটু কিও লাগছে, নার্ভাস ফিল হচ্ছে, আমি অত বেশি আহ, কি প্রস্তুতিও নিইনি, প্রথমবারের মতো ক্লাস দিচ্ছি। এবং পেছনে
বসে রয়েছেন একজন খুব জাদ্রেল একজন টিচার। আমার সময়ে উনি অনেক বিশাল একজন কি ডিওয়াইএস টিচার ছিলেন। উনি বসে আছেন, আরো আমার নার্ভাস ফিল হচ্ছে, এই ব্যক্তি বসে আছে কিনা কি যে বলে। ঠিক আছে, এখন ক্লাস টাস দিয়ে যখন বের হয়েছি, তখন কি করেছেন, ওই ভক্তটা আমাকে ধরেছেন, ধরে আমাকে পণ্ডিত প্রভুর কাছে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বলছেন, প্রভু আপনি কাদেরকে ডিওএস ক্লাসের জন্য কি করছেন, মনোনীত করছেন? এরা কি ক্লাস দিচ্ছে? এর কোনো আগামাথাই নেই। কি ক্লাস দিচ্ছে আমরা নিজেও বুঝতে পারছি না, ওভাবে কোনো প্রস্তুতি নেয়নি। এবং এটা যখন প্রভুর সামনে বলছি এভাবে, আমার খুব নার্ভাস ফিল হচ্ছিল। ঠিক আছে, তখন প্রভু শুধু একটি কথা বললেন, প্রভু বললেন, দিতে থাকুক, হয়ে যাবে। ঠিক আছে, গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন। জাস্ট এই একটা কথা, সিম্পল। এটা কিন্তু বেশি সেকেন্ডের কথা নয়, মাত্র 15 20 সেকেন্ড 30 সেকেন্ডের কথা। কিন্তু এই কথাটা আমাকে প্রচুর পরিমাণে উৎসাহ প্রদান করেছে। এবং ওই কথাটার মাধ্যমে কিন্তু আমি এতটুকু এম্পাওয়ার্ড হয়ে এতটুকু আসতে পেরেছি। তাই আমাদের যে কথা রয়েছে সেটা যে কাকে কোন সময় উৎসাহ প্রদান করবে আরো এগিয়ে যাওয়ার জন্য আমরা জানি না। আর আমাদের কথা কোন সময় যে মানুষকে একদম টেনে হিঁচড়ে নিচে নামিয়ে দিবে সেটাও আমরা জানি না। এই জন্য আজকেও আমি চৈতন্যচরণ প্রভুর ক্লাস করছিলাম, উনি বলছিলেন যে কথা হচ্ছে লোডেড গানের মতো। ঠিক আছে, বন্দুক, যে বন্দুকটার ভিতরে কি আছে, মানে গুলিতে পরিপূর্ণ। একটু চাপ দিলেই কিন্তু কি বের হয়ে যাবে, গুলি বের হয়ে যাবে। সেটা হচ্ছে মুখের বুলি। ঠিক আছে, খুব সাবধান থাকতে হবে। মুখের বুলি যদি একবার বের হয়ে যাচ্ছে, সেটা গুলির মতো বের হবে। হয় এটা ভালো কাজ করবে অথবা খারাপ কাজ করবে, যে কোনো একটা কিছু করবে। ঠিক আছে, তাই আমাদের খুব সাবধান থাকতে হবে। আমাদের কথাগুলো যেন অন্যদেরকে কি প্রদান করে, উৎসাহ প্রদান করে। আর আমাদের উৎসাহমূলক কথা অথবা অন্যদের প্রতি প্রশংসামূলক কথা, সেটা অন্যদেরকে যেমনি আনন্দিত করবে, সেটা আমাদেরকেও আনন্দিত করবে। ঠিক আছে, সেটা শুধুমাত্র অন্যদেরকে আনন্দিত করবে তা নয়, যখন আমরা অন্যদেরকে আনন্দ প্রদান করছি, সেটা আমাদেরকেও আনন্দ প্রদান করবে। এই ধরনের একটা ঘটনা কিসে দেখা যায়, আহ রামায়ণের ক্ষেত্রে দেখা যায়। রামায়ণে যখন প্রথমবারের মতো কে হনুমান কার সাথে মিট করছে, রামচন্দ্রের সাথে মিট করবেন, সেই সময়টাতে তিনি একটা ব্রাহ্মণের বেশ ধারণ করে এসেছেন। আর যখন ব্রাহ্মণের বেশ ধারণ করে এসেছেন, তিনি কি করছেন, তিনি লক্ষ্মণের সাথে কথা বলছেন। এবং তিনি খুব সুন্দরভাবে কথাগুলো বলছেন। ঠিক আছে, আপনারা কোথা থেকে এসেছেন, আপনারা আপনাদের উদ্দেশ্য কি, ঠিক আছে, আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা ক্ষত্রিয়, কিন্তু আপনারা কেন এইরকম কি বেশে রয়েছেন। কিন্তু এত সুন্দরভাবে তিনি কথাগুলো বলছিলেন, কে রামচন্দ্র লক্ষ্মণকে ডেকে বলছেন যে এই যে ভদ্রলোকটি, এই ভদ্রলোকটি, তিনি যে কথাগুলো বলছেন, এই কথাগুলো শুনে আমার হৃদয়টা শান্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এত সুন্দর কথা তার। উনি নিশ্চয়ই একজন মহাত্মা হবেন। তিনি কে আমি জানি না, কিন্তু উনি নিশ্চয়ই একজন মহাত্মা হবেন শুধুমাত্র কথা শ্রবণ করে। ঠিক আছে, তাই ভগবান কৃষ্ণ বারবার করে কি বলছেন, সত্যম প্রিয়ম হিতম চ যৎ। আমাদের কথা যেন প্রিয়কারী হয়। আমাদের কথা শুনে অন্যরা যেন কি হয়, উৎসাহ পায়, অন্যরা যেন শক্তি পায় জীবন যুদ্ধে এগিয়ে যাওয়ার। জীবনটা সবসময় চ্যালেঞ্জিং, বিভিন্ন ক্ষেত্রে চ্যালেঞ্জিং। যে যা যা স্থলে রয়েছে সেই স্তরের চ্যালেঞ্জ তার কাছে রয়েছে। কিন্তু আমরা যখন তাদের প্রশংসা করছি, তাদেরকে উৎসাহ দিচ্ছি, তারা কিন্তু একটা শক্তি পাচ্ছে এগিয়ে যাওয়ার। আর যখন সে শক্তি প্রাপ্ত হচ্ছে, আমিও শক্তি প্রাপ্ত হচ্ছি। ঠিক আছে, তাই আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন অন্যদেরকে কি করি, একদিকে শ্রদ্ধা সম্মান করি, অন্যদিকে প্রশংসা করি। এটা ছিল দ্বিতীয় বিষয়। নাও আমরা তৃতীয় বিষয়টাতে আসি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে স্যাক্রিফাইস। বিভিন্ন প্রকার স্যাক্রিফাইস রয়েছে। স্যাক্রিফাইস শব্দের আরেকটা অর্থ হচ্ছে কি, যজ্ঞ করা। ঠিক আছে, বলিদান করা। ঠিক আছে, সো ছাগল মহিষ বলি দেয়া খুব সহজ, বা কি করা, যজ্ঞে আহুতি প্রদান করা খুব সহজ। কিন্তু আমাদের নিজের পজিশন থেকে নেমে এসে অন্যদেরকে গুরুত্ব দেওয়ার অথবা অন্যদের সাথে সম্পর্ককে গুরুত্ব দেওয়াটা খুব কঠিন একটা বিষয়।
নিজেদেরকে নামিয়ে এনে। ওই জন্য গৌরগোপাল প্রভু একটা কথা বলেন, ওনার কথাটা আমার খুব ভালো লাগে। উনি বলেন কি, আহ আহ, তেরি গাধা আগে, মেরি ঘোড়া পিছে। ঠিক আছে? তোমার কি আছে? তোমার আছে গাধা, না আমার আছে ঘোড়া। ঠিক আছে? গাধা এবং ঘোড়ার সাথে কখনো কি হয় না, তুলনা হয় না। কিন্তু তথাপি ভাই, আমরা দুজনে একটু কি থাকি, শান্ত থাকি, সম্পর্কটাকে ভালো রাখি। তোমার গাধাটাই সামনে থাকুক, আমার ঘোড়াটা খুব দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে, এটা আমি জানি। তথাপি এটা পেছনে থাকুক, তোমার গাধাটাই সামনে থাকুক। ঠিক আছে? সো নিজের পজিশন থেকে নেমে এসে অন্যদের সাথে সম্পর্কটাকে গুরুত্ব দেওয়াটা, সেটা খুব রেয়ার একটা কোয়ালিটি, রেয়ার একটা কোয়ালিটি। এটা চিন্তার অতীত। কিন্তু যদি কেউ এই কোয়ালিটিটা প্রাপ্ত হয়, তাহলে স্বাভাবিকভাবে সে বড় বড় টিমকে লিড করতে পারবে। স্বাভাবিকভাবে বড় সমস্যার ভিতরেও সে সমাধান খুঁজে পাবে। ঠিক আছে? আমার এখনো মনে পড়ে, একজন ভক্ত কি করছে, ওদের আহ মানে আহ, তিনজনের একটা টিম ছিল। তিনজনের না, দুজনের একটা টিম। ওই দুজনের টিমকে কি দেওয়া হয়েছে, একটা সেবা দেওয়া হয়েছে। এখন সেবা যখন দেওয়া হয়েছে, ওরা খুব দ্রুত করে দিয়ে দিল। পরবর্তী সপ্তাহে যখন সেবার সুযোগ আসছে, সে সময়টিতে একটা ভক্ত, ও বলছে, আহ, ও অথরিটি তাকে বলছে, আমাদের কাছে এই ধরনের কিছু সেবা রয়েছে, তার থেকে কিছু বেশি সেবা করা প্রয়োজন রয়েছে, তো আপনারা কি করতে পারবেন? এখন ও সরাসরি, একজন ভক্ত যিনি সিনিয়র রয়েছেন, উনি সরাসরি লিখছেন যে হ্যাঁ প্রভু, আমরা হয়তো করতে পারবো। আমরা আগে যেভাবে করেছি আমরা হয়তো ওইভাবে করতে পারবো। এখন এটা শুনে যিনি জুনিয়র রয়েছেন, অথবা একসাথে তারা টিমে কাজ করছে, এটা শুনে উনি কি হয়ে গেছেন, খুব রেগে গেছেন। একে মেসেজ পাঠাচ্ছেন যে আপনি করতে পারলে করবেন, কিন্তু আপনি আমার উপরে সহ চাপিয়ে দিচ্ছেন কেন? ঠিক আছে? আপনি করতে পারলে করবেন, না করতে পারলে নেই, কিন্তু আপনি কেন লিখবেন যে হ্যাঁ প্রভু আমরা করতে পারবো, আমার তো অনেকগুলো কাজ আছে। এখন এই ভক্তটা এই কথাটা শোনার পরে ও কি করছে, ও চাইলে এখানে ঝগড়া করতে পারতো, ও কিন্তু ঝগড়া করেনি। ও সরাসরি ওই ভক্তের কাছে গেছে। ওই ভক্তের কাছে গিয়ে ওকে ওর কাছে ক্ষমা চাইছে যে প্রভু সরি, আমি আসলে ভুল কাজ করেছি, আমার আপনার সাথে কথা বলা উচিত ছিল। এটা আমি যেটা লিখেছি সেটা আমার নিজের মনোভাবটা আমি লিখেছি। আমি লিখেছি কেননা আমার কাছে মনে হয়েছিল আগের সেবাটা আমরা খুব অল্প সময়ে করে ফেলতে পারছি। সো এর থেকে সামান্য বেশি সেবা আসলে আমরাও করতে পারবো, করতে পারবো না যে তা নয়। ঠিক আছে? কিন্তু তথাপি আপনার সাথে কথা বলা আমার উচিত ছিল। এখন দেখেন, এই কথাটা কিন্তু সিম্পল একটা কথা, কিন্তু এর ফলে ও কিন্তু ওর নিজের পজিশন থেকে নেমে আসছে। ও সিনিয়র, বাট ও পজিশন নিয়ে নিচ্ছে একটা জুনিয়রের পজিশন। ও বলছে সরি, আমাকে ক্ষমা করবেন। কিন্তু এর ফলে কি হলো দেখুন, দেখুন, এই যে ভক্তটা যে দোষাচ্ছিল সিনিয়র ভক্তটাকে, ওর হাতটা চেঞ্জ হয়ে গেছে। ও পরবর্তীতে এসে ক্ষমা চাইছে ওর কাছে যে প্রভু সরি, আসলে আমার এই ধরনের আচরণ করা উচিত হয়নি, আমাকে ক্ষমা করবেন। আমি চেষ্টা করব আপনার সাথে সহযোগিতা করার জন্য, আমরা যেন একসাথে সেবাগুলো করতে পারি, সেটার জন্য আমরা কি করব, প্রচেষ্টা করব। এই পুরো পরিস্থিতিটা কিন্তু কি নিয়েছে, একটা অন্যদিকে মন নিয়েছে, একটা পজিটিভ দিকে মন নিয়েছে। কিন্তু যদি সেখানে ওই সিনিয়র ভক্তটা উদ্ধত্ত প্রকাশ করতো, তাহলে এই সম্পর্কটা কি থাকতো না, টিকে থাকতো না। তাই পরিস্থিতিতে আমাদের শিখতে হবে কোন সময় আমরা মাথা নোয়াতে পারি। শুধুমাত্র মাথা সোজা করে রাখাটাই কি নয়, সবসময় বীরত্বের প্রতীক নয়। কিছু কিছু সময় হেরে যেতে হয় জিতার জন্য। বুঝতে পারছেন আমার কথাটা? কিছু কিছু সময় হেরে যেতে হয় দীর্ঘস্থায়ীভাবে জেতার জন্য। ঠিক আছে? হ্যাঁ। আমরা কিসের ক্ষেত্রে দেখতে পাই একই বিষয়টা, আমরা দেখতে পাই পৃথু মহারাজের জীবনে। পৃথু মহারাজ তিনি কি করছিলেন, তিনি 100টা যজ্ঞ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আর 99তম যজ্ঞে এসে কি করছে, 100তম যজ্ঞটা যখন করতে যাচ্ছেন, 99টা কমপ্লিট করেছেন, 100তম যজ্ঞে ইন্দ্র এসে সমস্যা সৃষ্টি করছে। আর সেই সময় এটাতে ব্রহ্মাজি এসে বলছেন তোমার এই 100তম যজ্ঞটা স্যাক্রিফাইস
স্যাক্রিফাইসের যজ্ঞ হোক, ঠিক আছে? এটা যজ্ঞ হবে, কিন্তু কিসের যজ্ঞ? স্যাক্রিফাইসের যজ্ঞ। এটাকে স্যাক্রিফাইস করে দাও, ঠিক আছে? তোমার অ্যাম্বিশন, তোমার যে কি রয়েছে, তোমার যে চিন্তা ভাবনা রয়েছে, 100টা যজ্ঞ করব আমি, সমাপ্ত করব আমি, অ্যাচিভ করব, তোমার এই চিন্তা ভাবনাটাকে স্যাক্রিফাইস করে দাও। কেন? কারণ তোমার এই 100তম যজ্ঞের ফলে কি হচ্ছে, ইন্দ্রের ভিন্ন ভিন্ন খারাপ বেশ আমরা দর্শন করছি। ও সন্ন্যাসী বেশ ধারণ করে এসে কি নিয়ে যাচ্ছে, আহ অশ্বমেধ যজ্ঞের যে ঘোড়া সেটিকে নিয়ে যাচ্ছে, বারবার করে বিভিন্ন রকম খারাপ কার্য করছে, এর ফলে অধর্মের প্রসার হচ্ছে। সো তুমি এটা বন্ধ করো। এখন পৃথু মহারাজ চাইলে কিন্তু এখানে যুক্তি দেখাতে পারতেন। কার কাছে? ব্রহ্মাজির কাছে। তো সমস্যাটা সৃষ্টি করছে ইন্দ্র। আর আপনি কি করছেন? থামাচ্ছেন আমাকে। আপনি থামাতে চাইলে কাকে থামান? ইন্দ্রকে থামান। কিন্তু তিনি কোনরূপ কি না করে, কোনরূপ সেখানে তর্ক বিতণ্ডা না করে তিনি কি করছেন? তিনি সেটাকে গ্রহণ করে নিয়েছেন। এবং তিনি যজ্ঞ বন্ধ করেছেন, 100তম যজ্ঞ বন্ধ করেছেন। এতদিন ধরে 99টা যে যজ্ঞ করেছেন সেখানে কিন্তু ভগবান বিষ্ণু আবির্ভূত হয়নি। কিন্তু 100তম যজ্ঞটা বন্ধ করার ফলে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হয়ে আবির্ভূত হয়ে গেছেন। সো ভগবানকে যে কি সন্তুষ্ট করে সেটা আমরা বুঝতে পারি না অনেক সময়। আমরা মনে করি যে অনেক বেশি জপ করলে ভগবান সন্তুষ্ট হয়ে যাবে, অথবা অনেক বেশি কি করলেই তপস্যা করলে ভগবান সন্তুষ্ট হয়ে যাবে। কিন্তু ভগবান দেখতে চান আমরা কতটুকু আহ ভক্তদের সাথে সম্পর্কটাকে গুরুত্ব প্রদান করি, আমরা কতটুকু নিজের ইগোটাকে নামিয়ে এনে অন্যদেরকে সম্মান করি, অন্যদেরকে শ্রদ্ধা করি, সেটা বেশি গুরুত্বপূর্ণ। কেন? সমস্যাটাই হচ্ছে আমাদের ইগো, যার কারণে আমরা এই জগতে আটকে আছি। কিন্তু যখন আমরা স্যাক্রিফাইস করি, আমরা যখন চেষ্টা করি নিজেদেরকে নামিয়ে এনে অন্যদেরকে বড় করার, তখন স্বাভাবিকভাবেই সম্পর্কগুলো অনেক কি হয়, অনেক ভালো হয়। ঠিক আছে, সেখানে নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না। ঠিক আছে। কিন্তু অনেক সময় মনে হতে পারে আমরা যে স্যাক্রিফাইস করব তার ফলে অন্যরা কি ভাববে, অন্যরা মনে করবে এই তো ছোট হয়ে গেল, হ্যাঁ, এই কি কাজ করছে। না, আমাদের চেষ্টা করতে হবে রিলেশনশিপটা গুরুত্বপূর্ণ পাবলিক অপিনিয়নের চেয়ে। পাবলিক কি চিন্তা করছে এটা তো গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ ভক্তরা কি চিন্তা করছে। ঠিক আছে, আমার সাথে যদি ভক্তদের সাথে সম্পর্ক খুব ভালো থাকে, পাবলিক কি বলছে অত বেশি গুরুত্বপূর্ণ নয়। হ্যাঁ, এবং সেই সম্পর্কটাকে স্থাপন করার জন্য আমি পাবলিক অপিনিয়নের পর্যন্ত তোয়াক্কা করতে পারি। সেটার উদাহরণ কি আমরা দেখতে পাই চৈতন্য চরিতামৃত থেকে। শুধুমাত্র মহাপ্রভুর সঙ্গ লাভ করার জন্য প্রতাপরুদ্র মহারাজ, তিনি মহারাজ, তিনি রাজা, চক্রবর্তী সম্রাট, কিন্তু তিনি একজন কি হয়ে যাচ্ছেন? তিনি একজন পথের ঝাড়ুদার হয়ে যাচ্ছেন। আর যখন তার সাথে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিলেন, কে এসেছিলেন? আহ, এটা আবার ওর পরবর্তী জেনারেশনের একটা ঘটনা অবশ্য, এটা এই ঘটনা নয়, ওটা আমি পরে আসছি, কিন্তু এটা আগে বলে রাখি। প্রতাপরুদ্র মহারাজের ক্ষেত্রে কি হচ্ছিল, প্রতাপরুদ্র মহারাজ তিনি বিভিন্নভাবে চেষ্টা করছিলেন কার সাথে, আহ মহাপ্রভুর সাথে সম্পর্কটাকে কি করার জন্য, স্থাপন করার জন্য। কিন্তু একটা পর্যায়ে গিয়ে ভক্তরা কি বললেন, আপনি কি করুন, আপনি রথযাত্রার সামনে আপনি মার্জনী করুন, ঠিক আছে, এবং মহাপ্রভু আপনার দৈন্য সেবা দেখে কি হবেন, অত্যন্ত খুশি হবেন। ঠিক আছে। আহ, যদিও দেখুন, একজন রাজা হয়ে এত নিম্নত্ব সেবা করা, এটা মানুষ বিভিন্ন জন বিভিন্ন রকম দেখবেন, এবং অনেক ক্ষেত্রে এই ধরনের হয়েছে যে তারা প্রতাপরুদ্র মহারাজকে এভাবে কি করছেন, প্রতাপরুদ্র মহারাজকে অনেক সময় বলছেন না, উনি হচ্ছেন ইম্পর্ট্যান্ট, বা একজন নপুংসক একজন রাজা, এভাবে পর্যন্ত অনেকে কি করেছেন, পাবলিক অপিনিয়ন করেছেন। কিন্তু তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সম্পর্ক। একই জিনিসটা আমরা ভগবান কৃষ্ণের ক্ষেত্রেও দেখতে পাই। ভগবান কৃষ্ণের ক্ষেত্রে আমরা কিভাবে দেখতে পাই? উম জরাসন্ধের সাথে যখন যুদ্ধ হচ্ছিল, 17বার যুদ্ধ হয়েছে, এবং 17বার যুদ্ধে প্রতিবারই ভগবান কৃষ্ণ জয়ী হয়েছেন। এবং তিনি কাকে ছেড়ে দিয়েছেন? জরাসন্ধকে ছেড়ে দিয়েছেন। জরাসন্ধের সমস্ত
সৈন্যদেরকে হত্যা করেছেন, কিন্তু জরাসন্ধকে ছেড়ে দিয়েছেন কেন? জরাসন্ধ যেন আবার সৈন্যদল কি করে আনেন, সংগ্রহ করে আনেন, এবং ভগবান কৃষ্ণ এই সমস্ত আসুরিক সৈন্যকে কি করে ধ্বংস করে পৃথিবীর ভার যেন কি করতে পারেন, লাঘব করতে পারেন। কিন্তু অষ্টাদশ বারে যখন কে আসছেন, জরাসন্ধ অ্যাটাক করছেন, সেই সময়টিতে ভগবান কৃষ্ণ জানতে পারছেন খুব শীঘ্রই রুক্মিণী দেবীর একজন মেসেঞ্জার তার কাছে আসবেন। ঠিক আছে, তার কাছে আসবেন কি পত্র নিয়ে? যে একটা প্রেম পত্র নিয়ে, যেখানে লেখা থাকবে যে আসলে শিশুপাল শিশুপালের সাথে আমার ভাই রুক্মী আমাকে বিবাহ দিতে চাচ্ছে, কিন্তু আপনি কৃপাপূর্বক আমাকে কি করুন, আমাকে গ্রহণ করুন। আহ, আপনি আমাকে কি করুন, আমাকে ছিনিয়ে নিয়ে যান এখান থেকে। সো এখানে দেখুন, ভগবান কৃষ্ণ তিনি কি করছেন, তিনি এই সম্পর্কটাকে খুব বেশি পরিমাণে গুরুত্ব দিচ্ছেন। কিসের থেকেও? পাবলিক ওপিনিয়নের থেকেও। কিভাবে পাবলিক ওপিনিয়নের থেকেও? So, ভগবান কৃষ্ণ কি করলেন, ভগবান কৃষ্ণ জরাসন্ধের সাথে যখন যুদ্ধ হচ্ছে, জরাসন্ধের থেকে ওই কি থেকে, ওই যে রণক্ষেত্র থেকে তিনি পালিয়ে চলে গেছেন। ঠিক আছে, একজন রাজার পক্ষে অথবা একজন ক্ষত্রিয়ের পক্ষে রণক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া হচ্ছে সবচেয়ে কিসের বিষয়, অসম্মানজনক বিষয়। কিন্তু ভগবান কৃষ্ণ কি করছিলেন, ভগবান কৃষ্ণ এই অসম্মানটাকে পর্যন্ত গ্রহণ করছিলেন, এবং পরবর্তীতে ভগবান কৃষ্ণের আরেক নাম কি হয়, রণচোর। এই রণক্ষেত্র থেকে যিনি চুরি চুরি করে পালিয়ে চলে গেছেন। ঠিক আছে, এবং সমস্ত জগৎ তাকে রঞ্চোর বলে যাচ্ছে। কিন্তু তিনি সেই পাবলিক ওপিনিয়নের থেকেও গুরুত্ব দিচ্ছেন কি, কোন বিষয়টাকে? তিনি গুরুত্ব প্রদান করছেন রুক্মিণীর সাথে সম্পর্কটাকে। ঠিক আছে, তার ভক্তের সাথে তার যে সম্পর্ক, সেটাকে তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন। তাই মানুষ আমাদের সম্বন্ধে কি ভাববে, মানুষ আমাদেরকে মনে করবে এ কি হয়ে গেছে, এ ওর থেকে ছোট, অথবা ও ওর থেকে বড়, বা বিভিন্ন বিষয় নিয়ে মানুষ কি করতে পারে, বলতে পারে বা চিন্তা করতে পারে। কিন্তু আমরা ওই সমস্ত পাবলিক ওপিনিয়নকে এক পাশে রেখে আমরা যেন কোন বিষয়টাকে গুরুত্ব প্রদান করি, আমরা যেন সম্পর্ককে গুরুত্ব প্রদান করি, এবং যে কোনো পরিস্থিতিতে আমরা যেন ছোট হওয়ার চেষ্টা করি। ঠিক আছে, সম্পর্ককে রক্ষা করার জন্য এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা গুরুত্বপূর্ণ দিক আমি কয়েকদিন আগে যখন দশম স্কন্ধ পড়ছিলাম, সেখানে আমার একটা বিষয় মনে হলো। সেটা হচ্ছে কি, ব্যক্তিগত অনুভূতির চেয়েও সম্পর্ক হচ্ছে গুরুত্বপূর্ণ। কিভাবে? আপনি দেখবেন একই ঘটনাটা এখানে। রুক্মিণীর ভাই রুক্মী, সে কি করছিল, রুক্মিণীকে বিবাহ দিতে চেয়েছিল শিশুপালের সাথে, এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা সেই বিষয়টাতে রাজি ছিল না। তো তথাপি সে একগুঁয়ে, সে বিবাহ দিতে চাচ্ছে কার সাথে, আহ শিশুপালের সাথে। এবং বিভিন্নভাবে রুক্মী কি করেছে, কৃষ্ণ বলরাম তাদেরকে হেনস্থা করেছেন বিভিন্নভাবে। এবং আহ, এই বিবাহের পরে, কৃষ্ণের সাথে যখন রুক্মিণীর বিবাহ হলো, এর পরে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। তার পরবর্তী জেনারেশনের সাথেও বিবাহের সম্পর্ক হয়েছে। আহ, রুক্মির বোনের সাথে, না, রুক্মির মেয়ের সাথে কৃষ্ণের ছেলের আবার বিবাহ হয়েছে। মামাতো ভাই বোনের বিবাহ আহ, সেই সময়টাতে কি ছিল, প্রচলিত ছিল। যদি তারা গোত্র সেম গোত্রের না হয়, এই ধরনের একটা বিবাহের রীতি রয়েছে। সো সে ধরনের একটা ঘটনা ঘটছিল, এবং পরবর্তী জেনারেশনেরও একই ঘটনা ঘটে। এবং অনিরুদ্ধের যখন বিবাহ হচ্ছিল সে সময়টিতে তাদের মধ্যে জুয়া খেলা, মানে জুয়া বলা যেতে পারে না, এটা হচ্ছে কি গ্যাম্বলিং ম্যাচ হচ্ছিল। আমি অত ডিটেলসে যাচ্ছি না। কিন্তু সেইখানে কি হচ্ছিল, ভগবান বলরামের সাথে রুক্মী কি করছিলেন, পাশা খেলছিলেন। যখন পাশা খেলছিলেন, একটা পর্যায়ে গিয়ে রুক্মী কিসের আশ্রয় গ্রহণ করেন, রুক্মী প্রতারণার আশ্রয় গ্রহণ করেন। বিভিন্নভাবে প্রতারণা করার প্রচেষ্টা করছিলেন বলরামকে। আর বলরাম খুব রেগে গিয়ে সেখানে কি করেছেন, একটা থাপ্পড়ের মাধ্যমে রুক্মীকে মেরে ফেলেছেন। আর যখন রুক্মীকে মেরে ফেললেন, সেই সময়টিতে ভগবান কৃষ্ণ সেখানে উপস্থিত ছিলেন। এবং ভগবান কৃষ্ণ অভ্যন্তরীণ ভাবে কিন্তু কি হয়েছেন, খুশি হয়েছেন। কেন, রুক্মী অনেকবার কি করেছে, অনেকবার খারাপ আচরণ করেছে, কিন্তু তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, কিন্তু তার খারাপ বৃত্তিটা কখনো কি হয়নি, দূরীভূত হয়নি।
এখন যখন বলরাম তাকে হত্যা করেছে, সে ওর যে খারাপ মানসিকতার ফলটা প্রাপ্ত হয়েছে এবং সে সাযুজ্য মুক্তি লাভ করেছে। ঠিক আছে, তো এটা একটা ভালো দিক, এটার জন্য ভগবান কৃষ্ণ কিন্তু খুশি হয়েছেন অভ্যন্তরীণ ভাবে, কিন্তু তিনি সেটা বাইরে প্রকাশ করেননি। তিনি হাও বলেননি, তিনি নাও বলেননি, তিনি বলরামের প্রশংসাও করেননি অথবা বলরামকে ভৎসনাও করেননি। কেন? যদি তিনি বলরামের পক্ষ নেন, তাহলে রুক্মিণী, তার যে স্ত্রী, তার সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। আর যদি তিনি রুক্মিণীর পক্ষ নেন অথবা রুক্মির পক্ষ নিয়ে বলরামকে কি করতে যান, সংশোধন করতে যান, তাহলে বলরামের সাথে যে সম্পর্ক সেটা নষ্ট হয়ে যাবে। সো উভয় পরিস্থিতিতে তিনি চিন্তা করলেন, আমার যে মনের ভাব রয়েছে সেটা আমি মনের ভিতরে রেখে দিই, আমি এটা প্রকাশ না করি। ঠিক আছে, কেন অনেক সময় আমরা মনে করি আমরা স্ট্রেট ফরওয়ার্ড, আমরা সরল সত্যবাসী, কিন্তু আমরা সত্যবাসী হতে গিয়ে আমরা সম্পর্কগুলোকে নষ্ট করি। ঠিক আছে, সব সময় যে আমাদের মনের যে ফিলিংস রয়েছে অথবা আমাদের মনের যে অনুভূতি রয়েছে সেটা প্রকাশ করতে হবে তা নয়। আমাদের দেখা উচিত মনের অনুভূতিটার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে সম্পর্ক। যদি আমার মনের অনুভূতিটা প্রকাশ করতে গিয়ে কারোর সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যায়, সেই অনুভূতিটা প্রকাশ করে কোনো লাভ নেই। বরঞ্চ সেই অনুভূতিটাকে আমাদের অন্যদিকে কি করা উচিত, ডাইভার্ট করা উচিত। ঠিক আছে, আমাদের গুরুত্ব দেওয়া উচিত কি, আমাদের গুরুত্ব দেওয়া উচিত সম্পর্ককে। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা দিক হচ্ছে অন্যদের থেকে প্রত্যাশাগুলো কমিয়ে আনা। ঠিক আছে, যখন কোনো নতুন ব্যক্তি আসে, তাদের তাদের থেকে আমাদের কোনো এক্সপেকটেশন থাকে না, জেনারেলি কোনো এক্সপেকটেশন নেই। আমরা চেষ্টা করি তাদের সেবা করার জন্য। কিন্তু যত বেশি সম্পর্কগুলো পুরনো হয়, তত বেশি প্রত্যাশাগুলো বাড়তে থাকে, প্রত্যাশাগুলো আস্তে আস্তে বাড়তে থাকে। আর যত বেশি প্রত্যাশা পূরণ হয়, তার থেকে বেশি হারে প্রত্যাশা বাড়তে থাকে। ঠিক আছে, কিন্তু সবসময় প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়। আর আমাদের ক্ষেত্রে আমাদের আরেকটা ভুল রয়েছে, সেটা হচ্ছে কি অনেক সময় আমরা নিজেরা খুব পারফেকশনিস্ট হয়ে যায়। পারফেকশনিস্ট মানে কি, একদম 100-তে 100 হতে হবে, বা আমি যেটা চিন্তা করছি এরকম হতে হবে, অথবা তোমাকে আমার মতো কাজ করতে হবে, তুমি নিজের মতো কাজ করলে হবে না। আমরা অনেক সময় মাইক্রো ম্যানেজ করতে শুরু করি মানুষদেরকে। ঠিক আছে, কিন্তু এটার ফলে আমরা সম্পর্কগুলোকে ধ্বংস করে দিই। সো আশাহি পরমম দুঃখম, নিরাশাহি পরমম সুখম। অন্যদের থেকে আশা করাটা হচ্ছে পরম দুঃখের কারণ, কিন্তু নিরাশা, ইটস ওকে, আমরা আমাদের প্রচেষ্টাটা করে যাচ্ছি, অন্যরা আমাদেরকে কতটুকু হেল্প করবে, অন্যরা আমাদের কতটুকু সহযোগিতা করবে, অন্যরা আমাদেরকে কতটুকু সম্মান দিবে, সুযোগ দিবে, এটা আমরা জানি না। তাই প্রত্যাশাগুলোকে কমিয়ে আনা। আমার এখনো মনে পড়ে আহ ভয়েসে, এখানে অবশ্য বিভিন্ন রকম ব্যক্তিরা রয়েছে এখানে, ভয়েস একটা নিয়ম হচ্ছে যে রান্নাঘরে যদি কেউ ঢুকতে যায়, তাহলে সে রান্নাঘরটা কি হওয়া উচিত, মানে খুব পবিত্র হয়ে রান্নাঘরে ঢুকা উচিত। ঠিক আছে, অপবিত্র অবস্থায় ঢোকা উচিত নয় রান্নাঘরে, সেটা একটা নিয়ম। অথবা রান্নাঘরে গিয়ে কি করা উচিত নয়, কুলি কুচা করা অথবা হাত মুখ ধোয়া অথবা কি করা, আহ নাক পরিষ্কার করা, ইয়া পরিষ্কার করা, এগুলো উচিত নয় রান্নাঘরে, বিশেষ করে ভগবানের জন্য যেখানে রান্না করা হচ্ছে, না, কখনোই না। সো এটা আমরা সবসময় মেনে চলার চেষ্টা করি। কিন্তু যদি ধরেন নতুন কেউ চলে আসছে, ভুলক্রমে প্রসাদ পেয়ে সে প্লেট নিয়ে কোথায় ঢুকে যাচ্ছে, রান্নাঘরে ঢুকে যাচ্ছে কোনো কারণে, তাহলে আমরা কি করব, আমরা মনে করব ওকে, ও জানে না, ওই কারণে হয়তো এই ভুলটা করেছে। ওকে আমরা বলি, প্রভু এই জায়গাটা কিসের জন্য নয়, এটা হাত মুখ ধোয়ার জন্য নয়, হাত মুখ ধোয়ার জন্য হচ্ছে এই বাথরুমটা আছে, আপনি ওখানে যেতে পারেন। সিম্পলি আমরা এই বিষয়টাকে ছেড়ে দিলাম। কিন্তু ধরো একজন পুরনো ভক্ত, কোনো কারণে ও ভুলে ঢুকে গেছে প্রসাদের প্লেটটা নিয়ে, তখন আমাদের রিয়াকশনটা কি হবে? আমাদের রিয়াকশনটা কিন্তু খুব কঠিন হতে শুরু করে। এই প্রভু, আপনি এটা জানেন না, আপনি এতদিন ধরে আছেন। সো মানুষ মাত্রই কিন্তু ভুল হতে পারে, ও অনেকদিন ধরে রয়েছে কিন্তু কোনো কারণে ভুল করতেই পারে অনেক সময়। কিন্তু আমাদের রিয়েকশনটা যেন খুব কঠিন না হয়,
আর আমরা আমরা যেন প্রত্যেক ব্যক্তির থেকে স্ট্যান্ডার্ড বিষয়টা আশা না করি। আমরা নিজেরা চেষ্টা করব 100-তে 100 করার জন্য, কিন্তু অন্যরা 100-তে কত করবে আমরা জানি না। আমরা চেষ্টা করব অন্যরা যেন ওই পর্যায়ে আসে, কিন্তু আমরা বলতে পারি না সবাইকে এরকমই করতে হবে, আমরা সেটা পারি না। ঠিক আছে। সো আমরা যেমনি আমার ঘরে ভাই থাকলে, ভাই 100টা ভুল করলো, ভাইকে আবার গিয়ে কি করি, আহ গলায় টেনে এনে কি করি, আলিঙ্গন করি। ও কিছু করুক না করুক, আমরা আমরা কিন্তু ভালোবাসি তাকে, তাই না? ঠিক একইভাবে আমরা যেখানেই থাকছি না কেন, হতে পারে সেটা একটা সংগঠন, হতে পারে সেটা একটা ভয়েস, হতে পারে সেটা একটা ম্যাচ, হতে পারে একটা পরিবার, হতে পারে একটা সংগঠন, আমার আশেপাশের ভাইগুলো কিন্তু আমার ভাই, আশেপাশের ব্যক্তিগুলো কিন্তু আমার ভাই। আমি যেমনি আমার ভাইকে পরিত্যাগ করতে পারবো না, ঠিক একইভাবে আমার আশেপাশের ব্যক্তিগুলো তারা যদি খারাপ কিছুও করে, আমরা যেন তাদের সাথে কখনো সম্পর্কটাকে নষ্ট না করি। আমি গতদিনও হয়তো বলছিলাম, এটা জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ বলছিলেন, যে নর্দমার যে জল রয়েছে, ড্রেনের জল, সেটাও কাজে লাগে। আমরা মনে করতে পারি এটা কোনো কাজে লাগে না, না এটাও কাজে লাগে। কখন কাজে লাগে? যখন আগুন লাগে। ওই নর্দমার জল দিয়েও কিন্তু আগুন নেভানো যায়। ঠিক আছে। তাই আমার আশেপাশে যে সমস্ত ভক্তরা রয়েছে, তাদের মনে হতে পারে কোনো কাজের নয়, কিন্তু তারা অনেক কাজের। ঠিক আছে। তাই আমরা কি করব, আমরা তাদের কাছ থেকে এক্সপেকটেশন গুলো কমাবো, কিন্তু তাদের প্রতি সার্ভিসটা বাড়িয়ে দিব। ঠিক আছে। সার্ভিস করব প্রচুর পরিমাণে, কিন্তু এক্সপেকটেশন কমাবো। একই বিষয়টা কিন্তু ভরত মহারাজকে ঋষভদেব উপদেশ দিচ্ছেন। তোমার এই যে অন্য 99টা ভাই, তারা অনেক সময় তোমার কথা শুনবে না, কিন্তু তথাপি তুমি কখনো ওদের উপদেশ দেয়া থেকে বিরত হবে না, অথবা ওদেরকে তুমি দূরে সরিয়ে দিবে না। ঠিক আছে। অনেক সময় শুনবে না। সো আমাদের মাথায় রাখা উচিত, মানুষ আমাদের কথা শুনবে না, এটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন। যদি কেউ শুনে, কৃতজ্ঞ। যদি না শুনে, এটা স্বাভাবিক। ঠিক আছে। তাহলে কিন্তু আমরা কি হব না, আমরা কখনো নিরাশ হব না। কিন্তু যদি আমরা মনে করি মানুষ আমার কথা শুনবে, এটা হচ্ছে স্বাভাবিক, মানুষ আমার কথা শুনবে না, এটা হচ্ছে অস্বাভাবিক, তাহলে কিন্তু আমরা পদে পদে কি হয়ে যাব, আমরা নিরাশাগ্রস্ত হব। ঠিক আছে। তা আমাদের ধরে নিতে হবে মানুষ আমাদের কথা শুনবে না, মানুষ আমাদেরকে সম্মান করবে না, মানুষ আমাদের কথা অনুসারে চলবে না। এটা হচ্ছে স্বাভাবিক সিস্টেম। যদি কেউ চলছে, এটা অনেক ভাগ্যের বিষয়। এটা ওদের বিশেষত্ব, এটা আমার বিশেষত্ব নয়। ঠিক আছে। তখন কিন্তু স্বাভাবিকভাবেই কি হবে, আমরা আমাদের সম্পর্কগুলোকে ভালো রাখতে পারবো। ঠিক আছে। এবং আমরা যতগুলো এক্সচেঞ্জ করব অন্যদের সাথে, সেটা যেন সেলফলেস হয়, আহ, স্বার্থবিহীন বিনিময় হয় এবং স্বার্থবিহীন সেবা হয়। ঠিক আছে। কিভাবে? অনেক সময় আমাদের ক্ষেত্রে হয় কি, আমরা যতগুলো কি করি, এক্সচেঞ্জ করি, অথবা আমরা যতগুলো বিনিময় করি, সবগুলো লেনদেন হয়ে যায়। লেনদেন কি? আমি এটা দিচ্ছি, এটার বিনিময়ে এটা আমি পাবো। এটা আমাদের মানসিকতায় থাকে। আচ্ছা। আমি ওকে গিফট দিচ্ছি, গিফট দিচ্ছি কেন? ও আমার জন্য কাজ করবে। ঠিক আছে। বা আমি ওকে এই সেবাটা করছি কেন? ভবিষ্যতে ও আমার সেবা করবে। লেনদেন। কিন্তু যখন লেনদেন থাকে, তখন সেখানে স্বার্থের একটা বিষয় লুকিয়ে থাকে, তাই সেটা সেবা হয় না। আমাদের চেষ্টা করা উচিত আমাদের সেবাগুলো যেন সেলফলেস হয়। ঠিক আছে। অনেক সময় লিডারশিপ রুল থেকেও আমাদের মনে হয় যে না, আমি যদি লিডারশিপটা চালিয়ে যেতে চাই, তাহলে আমার এদের সেবা করা প্রয়োজন, তাই আমি সেবা করছি। আনন্দটা পাওয়া যায় না। আমার এখনো মনে পড়ে, আমাদের এখানে একটা উম, জন্মাষ্টমী উৎসবে আমাদের সেবা বিভাজন হচ্ছিল। তো এখানে একটা সেবা আসছে, সেটা হচ্ছে শু স্টল সেবা। ওরা খুব সুন্দরভাবে শু স্টলটা সেট আপ করে, এবং এটা সকাল 4টা থেকে রাতের 1টা বা 2টা পর্যন্ত চলে। ঠিক আছে। ভোর 4টা থেকে রাতের 1টা বা 2টা। তো এটা একটা খুব টায়ারসাম সার্ভিস। এখন আমার কাছে আসছে, আমার কাছে যখন আসছে, প্রভু আমাকে জিজ্ঞেস করছে কাকে কাকে এটাতে নিযুক্ত করা যায়। সো আমি অনেকজনের নাম সাজেস্ট করলাম, কিন্তু নাম সাজেস্ট করতে গিয়ে আমি চিন্তা হলো, যেহেতু এটা কঠিন সেবা, তাই আমার নিজের নামটা আগে দেওয়া উচিত। ঠিক আছে। তারপর অন্যদের নামগুলো আমি দিতে পারি।
সো আমি প্রথমে আমার নাম বললাম, তারপর অন্যদের নাম বললাম, এবং পরবর্তীতে আমার মনে হচ্ছিল যে আসলে এটা আমি একটা কি কাজ করলাম, একজন যথার্থ লিডারের মতো কাজ করলাম। ঠিক আছে। কেননা আমি কঠিন সেবাটা আমি আগে নিলাম, এটা আমার নেওয়া উচিত ছিল, এবং আমি এটা নিয়েছি। এই কাজটা একজন যথার্থ লিডারের মতো কাজ হয়েছে। এবং এই জিনিসটা যখন আমি চিন্তা করছি, পরবর্তীতে আমি যে সেবাগুলো করছি সেবাতে আনন্দ পাচ্ছি না আমি। চিন্তা করে দেখেন, এটা কিন্তু রাইট। একজন লিডার হিসেবে ওর রাইট বিষয় হচ্ছে যে কঠিন বিষয় রয়েছে সেটা নিজে হ্যান্ডেল করা, সহজ বিষয়গুলো ছেড়ে দেয়া। অনেক সময় কঠিন বিষয় অন্যদেরকে ছেড়ে দিতে হবে, যেখানে মান সম্মান প্রতিপত্তি বেশি রয়েছে। কিন্তু একজন লিডার হিসেবে যেখানে খুব বেশি শ্রম দিতে হবে সেটা যেন নিজে করা হয়, সেটাতে যেন আমি নিজে থাকি, সেটা আমাকে মাথায় রাখতে হবে। কিন্তু এই যে আমি লিডারশিপ পয়েন্ট থেকে চিন্তা করছিলাম বিষয়টাকে, তার কারণে আমি সেবা করছি কিন্তু সেবার আনন্দটা আমি পাচ্ছি না। পরবর্তীতে আমার ফিল হলো যে আসলে আমি লিডারশিপ পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করছিলাম, আমি আসলে একজন নিঃস্বার্থ সেবক হিসেবে চিন্তা করছিলাম না। আমি যে এত সুন্দর একটা সুযোগ পেয়েছি বৈষ্ণবদের চরণ সেবা করার, ঠিক আছে, যে সেবাটা কে করেছেন? ভগবান কৃষ্ণ স্বয়ং। ভগবান কৃষ্ণ স্বয়ং রাজস্বীয় যজ্ঞে কি সেবা করেছেন? সমস্ত ঋষিদের পাদ সংবাহন করা, তাই না? তো সেই সুযোগটা আমি পেয়েছি। কিন্তু আমি এটা চিন্তা না করে আমি চিন্তা করছিলাম কি, আমি লিডারশিপ রুল থেকে এটা চিন্তা করেছি। সো আমাদের যদি কোনো অন্য মোটিভ থাকে কাউকে সেবা করার পেছনে, অথবা কোনো একটা বিষয়ে কি করার পেছনে, কাউকে একটা গিফট দেওয়ার পেছনে, অথবা কারো প্রশংসা করার পেছনে, যদি কোনো অন্য মোটিভ থাকে, আপনি যতই করুন না কেন, এটা কিন্তু প্রকাশ পেয়ে যাবে। কেন? মানুষের সিক্স সেন্স রয়েছে, মানুষ বুঝতে পারে আপনি কোন উদ্দেশ্য নিয়ে কাজটা করছেন। ঠিক আছে। তাই আমাদের সেবাগুলোর অন্যতম একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সেটা যেন সেলফলেস হয়। আমি অন্যকে ভালোবাসবো, অন্যকে সেবা করব, কিন্তু এর প্রতিদানে আমি কিছু চাই না। ঠিক আছে। এটা যদি হয়, তাহলে স্বাভাবিকভাবে ওই সেবাগুলো করার মাধ্যমে আমরা নিজেরা আনন্দিত হব, এবং এই সেবাগুলোর মাধ্যমে সম্পর্কটা উন্নত হবে। ঠিক আছে। তাই এই জিনিসটাতে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের সম্পর্কগুলো যেন পার্সোনাল হয়। এখন সব ইম্পার্সোনালের যুগ। ইম্পার্সোনালের যুগ কিভাবে? আমাদের সবার অনেকগুলো আইডি আছে, ফেসবুক, টুইটার, বিভিন্ন কিছু আইডি। হ্যাঁ, সবকিছু তো পার্সোনাল। পার্সোনাল ছবি দিয়ে সবকিছু খোলা হয় না? কিন্তু সব ইম্পার্সোনাল কিভাবে হলো? না, আসলেই সম্পর্কটা এখন সবার ইম্পার্সোনাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি একটা ছোট দৃষ্টান্ত দিই। আমাদের বলরাম জয়ন্তীতে আমরা কি করেছিলাম, আমরা গাজরের হালুয়া তৈরি করেছিলাম। প্রায় ওই সময়টাতে 5,000 মানুষের জন্য সম্ভবত আমরা গাজরের হালুয়া তৈরি করেছিলাম। এখন পরবর্তীতে আমরা যেহেতু নিজেরা তৈরি করেছি, আমাদেরকে অনেকগুলো গাজরের হালুয়া দেওয়া হয়। এবং যে ভক্তটা গাজরের হালুয়াটা পেয়েছে, আশ্রমে নিয়ে আসছে, ও কি করেছে, ও বিদ্যাপীঠের একটা নোটিশ বোর্ড রয়েছে, নোটিশ বোর্ডে লিখে দিল এখানে গাজরের হালুয়া আছে, যাদের যাদের ইচ্ছা হয় নিয়ে যান। পরের দিন দেখা গেল কেউ ওখান থেকে গাজরের হালুয়া নেয়নি। ওই হালুয়াটা নষ্ট হয়ে গেছে পরের দিন ডাস্টবিনে। এটা একটা ঘটনা। আরেকটা ঘটনা শুনুন। এর পরবর্তীতে আরেকটা ফেস্টিভ্যাল হয়েছিল, ফেস্টিভ্যাল অফ গ্র্যাটিটিউড। সেখানেও আমরা কি করলাম, আমরা 10,000 ভক্তের জন্য আমরা গাজরের হালুয়া প্রস্তুত করলাম। এবারে আরেকজন ভক্ত, ওনার নাম হচ্ছে গৌর কীর্তন প্রভু নামে একজন ভক্ত, ওনাকে কি দেওয়া হয়েছে, ওনাকে এবারে অনেকগুলো গাজরের হালুয়া দেওয়া হয়েছে। বলছে এগুলো বিদ্যাপীঠ ভক্তদেরকে দেবেন। ও কি করছে, ও প্রত্যেক ভক্তের কাছে যাচ্ছে, এই বলছে প্রভু এটা আপনার জন্য, এটা আপনার জন্য, এটা আপনার জন্য। প্রত্যেকে নিচ্ছে, প্রসাদ পেয়ে ওকে ধন্যবাদ জানাচ্ছে, অনেক খুশি সবাই। এই দুটো বিষয়ের মধ্যে পার্থক্য কোথায়? একটা হচ্ছে ইম্পার্সোনাল, আর একটা হচ্ছে পার্সোনাল। আমাদের চেষ্টা করা উচিত আমাদের সম্পর্কগুলো যেন পার্সোনাল হয়। ঠিক আছে। অনেক সময় আমরা কি করি, ধরেন আমি একটা মেসেজ পাঠিয়ে দিলাম, মেসেজ পাঠানোর চেয়ে যদি আমি কল করে বলি প্রভু এই জিনিসটা এভাবে হলে ভালো হয়, আমি চিন্তা করছিলাম এটা এরকম হলে ভালো হয়, এটার ফলে কিন্তু সম্পর্কটা ভালো হয়। ঠিক আছে। অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে কথা হয় কিসে? চ্যাটে।
এই তুমি ইয়াটা দাও, কি, চাটা দাও। বলছে আমি পারবো না। দুজনে পাশে বসে আছে, কিন্তু কিসে কথা হচ্ছে, সব চ্যাটে হচ্ছে। এগুলো কোনো ভিত্তি নেই, এই সম্পর্ক দিয়ে কোনোদিন উন্নতি হবে না। আমাদের চেষ্টা করা উচিত পার্সোনাল লেভেলে সম্পর্কটাকে বাড়িয়ে তোলার জন্য। ফেসবুকে যদি, ইউটিউবে যদি হাজার হাজার ফলোয়ার থাকে, কেউ আসবে না। আজকে একজন ভক্ত মারা গেছে, সো ওই ভক্তের ওখানে কারা যাবে? যারা আশেপাশে আত্মীয় স্বজন আছে। এমন নয় যে ফেসবুকে ওনার 2000 ফলোয়ার রয়েছে, ওখান থেকে একজন ব্যক্তি আসবে, খুব কম ক্ষেত্রে আসে। ওটাও গুরুত্বপূর্ণ নয়, ওটা আমি বলছি না, কিন্তু আমাদের চেষ্টা করা উচিত আমাদের আশেপাশে যে সমস্ত ভক্ত রয়েছে তাদের সাথে একটা ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক স্থাপন করা। ঠিক আছে। হুম। ইয়েস। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেন? কারণ হচ্ছে আমাদের সম্পর্ক, আমাদের ফিলোসফিটাই হচ্ছে কি সবিশেষ, এটা নির্বিশেষ নয়। এটা আমাদের সম্পর্কটাও করা উচিত সবিশেষ, নির্বিশেষ সম্পর্ক নয়। হ্যাঁ। অনেক সময় ভক্তরা কি হচ্ছে, অনেক সময় অনেকে কষ্ট পাচ্ছে, অনেক সময় অনেকে কি রোগাক্রান্ত হয়ে বসে রয়েছে, কিন্তু আমি খোঁজ খবরও নিচ্ছি না। অনেক সময় কেউ ক্লাসে আসছেই না অনেক দিন ধরে, আমি জানিও না কি হচ্ছে ঘটনা, আমি কোনো কল কল করছি না, কথা বলছি না ভক্তদের সাথে। তাহলে আমরা ফিলোসফির দিক দিয়ে, দর্শনের দিক দিয়ে পার্সোনাল হতে পারি, সবিশেষ হতে পারি, কিন্তু আসলে ব্যক্তিগত রূপ থেকে আমরা আসলে নির্বিশেষ। ঠিক আছে। তাই প্রবাদ কি, প্রবাদের প্রণাম মন্ত্র হচ্ছে নির্বিশেষ ও শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারেনে। নির্বিশেষবাদকে সম্পূর্ণরূপে কি দেয়া? বিদায় দেয়া। সো সেটা বিদায় দিতে হবে আমাদের পার্সোনাল লেভেল থেকে, সম্পর্কটাকে ডেভেলপ করার মাধ্যমে। ঠিক আছে। এরপরে হচ্ছে তর্ক করার মানসিকতাটাকে কি করে দেয়া, বর্জন করা। ঠিক আছে। আমার এখনো মনে পড়ে, আমি একটা ঘটনা শুনছিলাম। সে সময় রাধা গোবিন্দ স্বামী মহারাজ, তিনি কোথায় গিয়েছেন? কালভৈরব মন্দিরে গেছেন। কালভৈরব মন্দিরে যখন গিয়েছেন, সেখানে অনেক শিব ভক্তরা ছিল, তারা কি দিয়েছেন? তারা ভাং দিয়েছেন মহারাজকে। মহারাজ, এটা হচ্ছে শিবের প্রসাদ, আপনি গ্রহণ করুন এটা। মহারাজ সিম্পলি কি বললেন? আমি এটার যোগ্য নই, এটা অনেক উন্নত মহাপ্রসাদ, আমি এটা যোগ্য নই, আমাকে ক্ষমা করবেন। শেষ। উনি কোনো তর্কে যাননি। কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের এখন মানসিকতাটা এসে গেছে কি, আমাকে তর্ক করে প্রতিষ্ঠা করতে হবে আমার ধর্মটা শ্রেষ্ঠ। অনেক সময় আমার ধর্মটা শ্রেষ্ঠ এটা প্রতিষ্ঠা করতে গিয়ে আসলে আমি নিজেকে প্রতিষ্ঠা করতে চাই। এমনকি ইসকনের ক্ষেত্র, আমরা যখন বলি ইসকনেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, অথবা কৃষ্ণ ভবনামৃত সংঘ, মহাপ্রভু যে দর্শন দেখিয়ে গেছেন সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, কিন্তু এই সর্বশ্রেষ্ঠত্বটা প্রকাশ করতে গিয়ে আমরা আসলে নিজেদেরকে শ্রেষ্ঠ বলে প্রকাশ করতে চাই। এখানে হচ্ছে সমস্যাটা। ঠিক আছে। আমি শ্রেষ্ঠ নই, শ্রেষ্ঠ হচ্ছে শিলা প্রভুপাদ, তার করুণা হচ্ছে শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ নই। অনেক সময় আমরা গুরুদেবকে পরিচয় দিতে চাই, আমার গুরুদেব এটা 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 এটা। এটা কেন আমি বলতে চাচ্ছি? কেননা আমি বলতে চাই আমার গুরুদেব শ্রেষ্ঠ, তাই আমিও শ্রেষ্ঠ। উদ্দেশ্যটা কিন্তু এখানে। ঠিক আছে। তাই আমাদের তর্কের মানসিকতাটাই পরিত্যাগ করতে হবে। ঠিক আছে। এমন একটা সময় ছিল যখন বিতর্ক হতো, বিতর্কের মাধ্যমে কোন টিমটা ভালো অথবা কোন দর্শনটা ভালো সেটা কি হতো, প্রমাণিত হতো। কিন্তু এখন মানুষ তর্ক মোটেই পছন্দ করে না। যে ভালোর জন্য ও তর্ক করছে তাকেও মনে করে ও ভালো হলে তর্ক করবে কেন, এটা মানুষ পছন্দ করে না। এবং কোনো ধর্মকে, কোনো পদ্ধতিকে, কোনো মঠকে, কোনো মন্দিরকে, কোনো সংগঠনকে পচিয়ে আমাদের ভালো হওয়ার প্রয়োজন নেই। তাদের সাথে কোনো তর্ক করারই প্রয়োজন নেই। আমাদের শেখা উচিত কখন আমরা ছোট হব, কখন আমরা বড় হব। ঠিক আছে। এটা আমরা কার ক্ষেত্রে দেখতে পাই? আমরা দেখতে পাই হনুমানের ক্ষেত্র, না? যখন সুরসা তাকে আক্রমণ করেছে, যে তুমি কি করতে পারবে না, তুমি যেতে পারবে না। ঠিক আছে। তোমাকে যেতে হলে আমার জিও আমার আমার মুখের ভিতরে দিয়ে যেতে হবে, মুখের ভিতরে তোমাকে প্রবেশ করতে হবে। তখন হুম, হনুমান কি হয়ে যাচ্ছেন? বড় হয়ে যাচ্ছেন, আস্তে 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 বড় হয়ে যাচ্ছেন, বড় 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 বড়। আর সুরসাও তার মুখটাকে বড় করছে। আর বড় করতে করতে একটা পর্যায়ে গিয়ে হনুমান একদম ছোট হয়ে কি করলো, কি করলেন? সুরসের মুখের মধ্যে প্রবেশ করেছেন, প্রবেশ করে ভিতরে ঢুকে বের হয়ে চলে আসছেন। শেষ। বলছেন, মা, আমি আপনার কথাটা রেখেছি,
আপনি যে ব্রহ্মা থেকে বর পেয়েছেন, আপনার মুখের ভিতরে প্রবেশ করতে হবে। আমি মুখের ভিতর প্রবেশ করেছি আর বেরও হয়ে গেছে, আমাকে ক্ষমা করুন, আমাকে জায়গা দিন, আমার গুরুত্বপূর্ণ কাজ রয়েছে ভগবান শ্রী রামচন্দ্রের মিশনে। ঠিক আছে? সো আমাদের ক্ষেত্রেও আমরা চেষ্টা করব তর্ককে যত বেশি এড়িয়ে চলা যায়। যদি কেউ বলছে না এটা নয়, ওকে ভাই, তুমি তোমারটা নিয়ে থাকো, তুমি যেটা বলছো তোমার ক্ষেত্রে এটা ঠিক, ওটা ঠিক রাখো, ঠিক আছে। কিন্তু আমি যেটা বিশ্বাস করছি আমার ক্ষেত্রে আমার এটা ঠিক রয়েছে, আমি এটা পালন করব। তুমি তোমার কাছে এটা ভালো মনে হচ্ছে, ওকে তুমি এটা চালিয়ে যাও। তাই কোনো ক্ষেত্রে কারো আমরা ক্রিটিসিজম করব না। আমরা এটা অবশ্য পরবর্তী পয়েন্টটাতে আসছে, আমরা কোনো তর্কে আমরা জড়াবো না। ঠিক আছে? এবং সেই সাথে আমরা কিসে জড়াবো না, আমরা কারো সমালোচনায় জড়াবো না। এমনকি যদি কেউ খারাপ করেও, তার সমালোচনা করার আমার প্রয়োজন নেই। আমরা, হতে পারে আমি দেখতে পাচ্ছি ও জিনিসটা খারাপ করছে, যদি আমার দায়িত্ব থাকে, আমার পজিশন এবং পসেসিভনেস থাকে যে এটা কি করা, সংশোধন করা, তাহলে আমি দেখতে পারি। না হলে কারো ভুল দেখার আমার কোনো প্রয়োজন নেই, কোনো সংগঠনের ভুল দেখার প্রয়োজন নেই, কোনো ব্যক্তির ভুল দেখার প্রয়োজন নেই। ঠিক আছে? যদি কেউ কোনো খারাপ কিছু করে তাহলে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র জিজ্ঞেস করতে পারি, প্রশ্ন করতে পারি, প্রভু আপনার এই আচরণটা এরকম দেখলাম, আমাকে কি একটু বলবেন এটা আপনি কেন করলেন? আমি জিজ্ঞেস করতে পারি, প্রশ্ন করতে পারি, প্রশ্ন করাটা খারাপ কিছু নয়। কিন্তু আমরা যেন তার পেছনে গিয়ে তার প্রশংসা মানে নিন্দা না করি, বিশেষ করে। ঠিক আছে? আমরা এটা হচ্ছে নিজের উম, কি, আমরা কিছুদিন আগেও পড়ছিলাম আহ প্রথম স্কন্ধে, কে, উম, ধর্মরাজ, তিনি যখন বৃষের রূপ ধারণ করে এসেছেন সে সময়টিতে তাকে যখন পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করছে আপনার এরকম পরিস্থিতি কে করলেন, তিনি বলছেন না কিন্তু এটা কলি করেছেন। বলছেন আমি কিভাবে যে বলবো কে, কার মাধ্যম দিয়ে এই ঘটনাটা ঘটেছে। ঠিক আছে? যে ভুল ধরে সেও কিন্তু ওই ভুলের অংশীদার। ঠিক আছে? যে ভুল দেখে সেও ভুলের অংশীদার। ঠিক আছে? সো আমাদের চেষ্টা করা উচিত যতটুকু কম পরিমাণে অন্যদের ভুল দেখা যায়। যদি কোনো ভুল দেখতে পাচ্ছি যেটা খুব সিরিয়াস, সেক্ষেত্রে আমরা কর্তৃপক্ষকেও অবহিত করতে পারি, কিন্তু যেন আমরা নিন্দা না করি। আহ, কোনো ক্ষেত্রেই না। এবং শুধুমাত্র আমরা ভক্তদের নিন্দা করব তা, নিন্দা করব না তা নয়, আমরা কোনো ব্যক্তিরই নিন্দা করব না। কেন? প্রত্যেকেই কিন্তু পটেনশিয়াল ভক্ত। আজকে হয়তোবা সে ভগবানের নাম করছে না, কিন্তু কে জানে কালকে সে ভক্ত হবে না। আমরা একই বিষয়টা দেখতে পাই, সুরুচি কিন্তু কার, ধ্রুবের নিন্দা করেছে সে ভক্ত হওয়ার পূর্বে, কিন্তু পরে যখন সে ভক্ত হয়ে গেল তার সেটা অপরাধ হিসেবে কাউন্ট হয়ে গেল। তাই অন্যতম একটা বিষয় হচ্ছে জীবহিংসন, জীবদেরকে হিংসা করা। আহ, শুধুমাত্র ভক্ত নয়, যে কোনো জীব, তাদেরকে হিংসা করা, তাদের নিন্দা করা। হ্যাঁ, সেই পরিস্থিতি থেকে যদি আমরা মুক্ত হতে পারি তাহলে স্বাভাবিকভাবে আমাদের চরিত্রটা অনেক সুন্দর হবে, আমাদের সাথে অন্যদের সম্পর্কটা অনেক ভালো হবে। ঠিক আছে? আর এই যে ক্রিটিসিজম, আর্গুমেন্টেটিভ মুড, তর্ক, সমালোচনা, এগুলোকে যদি আমরা আসলেই কি করতে চাই, রোধ করতে চাই, আমাদের অবশ্যই কৃষ্ণ কথার আশ্রয় নিতে হবে। হ্যাঁ, কৃষ্ণ কথায় কথা, আর সব হচ্ছে ব্যথা। প্রভুপাদ বলছিলেন টু মাচ টকিং মিন্স টু মাচ কোয়ারেল মেকিং। অতিরিক্ত কথা মানে হচ্ছে অতিরিক্ত কি সৃষ্টি করা, ঝগড়া তৈরি করা। আমরা যত বেশি কথা বলবো কৃষ্ণ কথা ব্যতীত, তত বেশি কিন্তু ঝগড়া সৃষ্টি হবে আমাদের মধ্যে। আমরা যতই সুন্দর কথা বলি না কেন, সুন্দর কথাগুলো আস্তে আস্তে কিসের দিকে যাবে, ওই সব ডাস্টবিনে চলে যাবে। তাই আমাদের কি করা উচিত, আমরা যখন একত্রিত হব আমাদের মধ্যে মচ্চিত্ত মদ্গত প্রাণ বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তস্য মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। ভক্তরা এসে একসাথে এসে কি করবে, আমার কথা বলবে। হ্যাঁ, আমাদের কি হওয়া উচিত, আমাদের আহ পলিটিক্যালি ইনফর্মড, দেশে পলিটিক্স কি ঘটে যাচ্ছে এটা ইনফর্ম থাকা, এটা ইনফর্মড, সোশ্যালি অ্যাওয়ার। সোশ্যালি অ্যাওয়ার মানে হচ্ছে কি, আশেপাশের মানুষগুলো কি করছে সেটা
সতর্কভাবে দেখা, ঠিক আছে, বাট স্পিরিচুয়ালি অ্যাবজর্বড। কিন্তু আধ্যাত্মিকভাবে আমাদের কি হওয়া উচিত? অ্যাবজর্বড হওয়া উচিত। কিন্তু এর উল্টোটা অনেক সময় হয়। আমাদের হয় কি, আমাদের বেশিরভাগ সময় হয় কি, আমরা স্পিরিচুয়ালি ইনফর্মড অথবা অ্যাওয়ার, এতটুকু লেভেল, কিন্তু আমরা অ্যাবজর্বড কিসে? পলিটিক্যাল সিচুয়েশনে, কি ঘটবে বাংলাদেশের, কি ঘটবে ওখানে, কি ঘটবে, কোন রাজনৈতিক দল আসবে, আমরা চিন্তা করতে থাকি ও আমার সম্বন্ধে কি চিন্তা করছে, ও আমার সম্বন্ধে চিন্তা করছে কি। না, আমাদের অ্যাবজর্বড হওয়া উচিত কিসে? কৃষ্ণ কথায়। এই জন্য বলছে পরস্পর অনুকথনম পাবনম ভগবত যশঃ মিত রতি মিত তুষ্টি নিবৃত্ত মিতাত্মনঃ। যখন ভক্তরা একসাথে এসে কি করে? কৃষ্ণ কথা আলোচনা করে, তখন কি হয়? মিত রতি, দুজনের ভগবানের প্রতি যে ভক্তি সেটা কি হয়? বর্ধিত হয়। মিত তুষ্টি, মানে একটা আনন্দ বা যে সন্তুষ্টি রয়েছে সেটা বর্ধিত হয়, ঠিক আছে। মিত রতি মিত তুষ্টি নিবৃত্ত মিত আত্মনঃ। আহ, সমস্ত যে খারাপ বাসনাগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়, এবং একে অপরের সাথে যে সম্পর্কটা সেটা আরো কি হয়? গাঢ় হয়। কিসের মাধ্যমে? কৃষ্ণ কথা বলার মাধ্যমে, ঠিক আছে। শুধুমাত্র যদি কৃষ্ণ কথা আমরা আলোচনা করতে থাকি, এনাফ। এটা কি করবে? প্রাণান্তি সুম্বান্তি পুনন্তি বৈ জগৎ। কৃষ্ণ কথা হচ্ছে আমাদের প্রাণ, এটা প্রাণ প্রদান করবে, ঠিক আছে। সুম্বান্তি, সুম্বান্তি মানে হচ্ছে কি? সুন্দর করবে, ঠিক আছে। কেউ যদি সুন্দর হতে চায়, তার সৌন্দর্যটা কিসে নয়? এই চামড়ার সৌন্দর্য নয়। ভক্তের সৌন্দর্যটা হচ্ছে কিসে? কৃষ্ণ কথায়, কৃষ্ণ নামে, কৃষ্ণ চিন্তায়, সেটা হচ্ছে ভক্তের সৌন্দর্যটা, ঠিক আছে। আর কি করবে? পুনন্তি, সেটা জগৎকে পবিত্র করবে, তার গৃহটাকে পবিত্র করবে, ব্যক্তির সাথে ব্যক্তি সম্পর্কটাকে পবিত্র করবে, এবং আলটিমেটলি সমস্ত জগৎকে পবিত্র করবে, ঠিক আছে। তাই আমাদের চেষ্টা করা উচিত, যখন আমরা একসাথে আসব, আমরা কাকে নিয়ে আলোচনা করব? আমরা কৃষ্ণকে নিয়ে আলোচনা করব। আমাদের একটা ভালো অভ্যাস ছিল, এখনো আমরা চেষ্টা করি, আমরা যখন প্রসাদ পেতে বসি ওই সময়টাতে আমাদের কথা হয় জেনারেলি, পুরো দিন আমরা ব্যস্ত আছি পড়াশোনা বিভিন্ন কিছু নিয়ে, একটা মাত্র সময় রয়েছে যখন একটু সময় পাওয়া যায়, সেটা হচ্ছে প্রসাদ পাওয়ার সময়। সো আমরা কি করি? আমরা জেনারেলি যা যা কিছু পড়ছি, যা যা কিছু আহ শুনছি, সেখান থেকে আমরা আলোচনা করি। আবার অনেক ক্ষেত্রে এর উল্টোটাও হয়, হয় না যে তাই নয়, অনেক সময় ভক্তরা বসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে, এগুলো থেকে আবার খারাপ সম্পর্কের দিকে চলে যায়। কিন্তু এটা নিশ্চিত, যদি কেউ কৃষ্ণকে কেন্দ্রে রাখবে, সম্পর্কটা খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই, কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে। তাই আমরা যখনই একসাথে আসবো, আমরা কাকে নিয়ে আলোচনা করব? আমরা কৃষ্ণকে নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তখন স্বাভাবিকভাবে সম্পর্কটা ভালো হবে। আর ছোট ছোট ইনভেস্টমেন্টের মাধ্যমে যেন আমরা এই সম্পর্কে যেন আমরা বিনিয়োগ শুরু করি, ছোট ছোট কাজের মাধ্যমে, হতে পারে অনেক বড় কিছু নয়, সিম্পল ছোটখাটো বিষয়। আপনি চিন্তা করে দেখুন কিভাবে এই ভক্তটা আছে, এই ভক্তটার সাথে আমি কিভাবে ভালো সম্পর্ক করতে পারি, এই ব্যক্তিটা আছে, এই ব্যক্তিটার সাথে আমি কিভাবে ভালো সম্পর্ক করতে পারি। ও আমার সম্বন্ধে খারাপ চিন্তা করছে, কিন্তু আমি কিভাবে সম্পর্কটাকে ভালো করতে পারি। চিন্তা করুন, ছোট ছোট কিছু গিফট দিতে পারেন, সিম্পল কিছু হতে পারে, বা ছোট কিছু সেবা করতে পারেন। আমার এখনো মনে পড়ে, কয়েকদিন আগে আমি কি করছি, আমি একটা ক্লাসে গিয়েছিলাম, ক্লাস থেকে ফিরছি, ফেরার সময় আমার একটা সেবা আছে প্রসাদ বিতরণ, এবং প্রসাদ বিতরণের সময় আমি সাধারণত একটু সময় পাই সবার সাথে একটু কথা বলার জন্য, ঠিক আছে। তো আমি ওই জন্য ট্রাই করি ওই সময়টাতে কথা বলার জন্য। এখন ওই সময়টাতে আমার মোবাইলের চার্জ এসে গেছে অনলি 2-3% এই ধরনের। আমি চিন্তা করতে পারছি না আমি কি করব। এখন প্রসাদ বিতরণ ছেড়ে দিয়েও আমি যেতে পারি না, আবার এদিকে সবাইকে আমি বলে দিয়েছি আমি সবাইকে কল করব। এখন একটা ভক্ত আসছিল, এই ভক্তটাকে আমি জিজ্ঞেস করছি, প্রভু আপনার কাছে কি পাওয়ার ব্যাংক আছে, আমাকে একটু দিবেন, তাহলে আমি একটু কথা বলতে পারতাম। ও বলছে, না প্রভু আমার কাছে তো পাওয়ার ব্যাংক নেই, আমার পাওয়ার ব্যাংক আছে কিন্তু এটা তো আমার রুমে। সো ও চলে গেল, আমি চিন্তা করলাম কি করার আছে, হয়তো মোবাইল বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি দেখলাম ওই ভক্তটা কি করছে, আরেকজন ভক্তকে নিয়ে দিয়ে কি করছে, পাওয়ার ব্যাংক পাঠিয়ে দিয়েছে। এটা সিম্পল জিনিস হতে পারে, এটা কোনো কিছুই নাই, কিন্তু দেখুন এই সিম্পল জিনিসটা কিন্তু ওই ব্যক্তিটার সাথে সম্পর্কটা আমাকে কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে গেছে।
আমার মনে হচ্ছিল উনি আমার জন্য এত কিছু করে ফেললেন, যদি বিষয়টা খুব সিম্পল। আমরা অনেক সময় সিম্পল বিষয়গুলোকে গুরুত্ব দিই না, কিন্তু এই সিম্পল বিষয়গুলোর মাধ্যমে কিন্তু সম্পর্ক অনেক ভালো হয়ে যেতে পারে। ছোট 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 বিষয়, একটু প্রসাদ দেয়া, একটু গিফট দেয়া, একটু ভালো কথা বলা, ঠিক আছে, একটু প্রশংসা করা, এই ছোট 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 ইনভেস্টমেন্ট গুলো একসময় কিন্তু বিশাল হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আমরা কিভাবে বুঝবো যে আসলে কোথায় আমাদের ইনভেস্ট করা উচিত, বা কিভাবে আমি আমার সম্পর্কগুলোকে ভালো করতে পারি? সেটার জন্য আমাদের নিয়মিতভাবে কি করা উচিত? ইন্ট্রোস্পেকশন করা উচিত। ইন্ট্রোস্পেকশন মানে কি? আত্মদর্শন করা, নিজেকে নিয়ে চিন্তা করা, নিজের আচরণগুলোকে নিয়ে চিন্তা করা। হ্যাঁ, আমি জাস্ট এ উদাহরণটা দিয়ে আমি শেষ করব। 2020 সালে আমি কি করছিলাম, আমি কুমিল্লা গিয়েছিলাম। ওখানে আমার একটা খুব আপনজন, ওনার বাসায় আমি গেলাম। ওখানে দামোদর প্রোগ্রাম সহ আরো কয়েকটা, কুমিল্লা ইউনিভার্সিটিতে কয়েকটা প্রোগ্রাম সহ অনেকগুলো বিষয় ছিল একসাথে পড়তে। সো ওখানে যখন গিয়েছি, আর যার বাসায় আমি গেলাম, ওনার স্ত্রী কি করেছেন, আড়ং থেকে একটা কোর্তা নিয়ে আসছেন। ঠিক আছে, যেহেতু জানে আমি ধুতি কুর্তাই পরি সবসময়, সো একটা কোর্তা ওখান থেকে নিয়ে আসছেন আড়ং থেকে। কিন্তু কোর্তাটা এরকম পুরোপুরি সাদা নয়, এখানে কি রয়েছে, স্টেপ রয়েছে, বিভিন্ন স্টেপ রয়েছে। কিন্তু আমি জেনারেলি পরি না, আমি সবসময় সাদাই পরি, আমি কোনো স্টেপের কি পরি না, কুর্তা পরি না। কিন্তু আমাকে যখন এই কুর্তাটা উপহার দিয়েছে, দেখার সাথে সাথে আমার একটু চিন্তাটা খারাপ হলো। আমি সাথে সাথে বলে দিলাম, আমি তো এগুলো পরি না, আমি তো এরকম স্টেপের কি কুর্তা পরি না। এখন বলার পরে আমার মনে হলো আমি এটা কি বললাম। একজন মানুষ আমাকে একটা গিফট দিচ্ছে আর আমি বলে দিলাম এটা আমি পড়ি না। এটা এটা সবচেয়ে খারাপ হয়েছে, আমার আমার এটা করা উচিত হয়নি। আমি সাথে সাথে কথা পাল্টানোর চেষ্টা করেছি বিভিন্ন ভাবে, তো হয়নি। পরবর্তীতে আমি এই কোত্তাটা পড়েছিও, অ্যাস্ট্রাবলা কোত্তাটা আমি পড়েছিও, কিন্তু তথাপি দেখলাম যে ওনার চেহারাতে একটু মানে বিষণ্ণতার ভাঁজ রয়ে গেছে। তো আমার কিছুই করার নেই এই পরিস্থিতিতে, আমি কি করব? কিন্তু আমি নিজে নিজে চিন্তা করলাম যে আমার এইরকম আচরণ আর কখনো করা উচিত হবে না। কিছুদিন আগে কি হয়েছে, আমি গৌরাঙ্গ দর্শন প্রভুর রুমে গিয়ে কি করছি, ক্লাস করছি। ওই সময়টাতে ওনাকে কেউ একজন হয়তো একটা কি একটা কি বলা যেতে পারে, একটা হেডফোন গিফট দিয়েছে। সো উনি কি করেছেন, উনি ওটা আমাকে দিয়ে দিলেন। উনি আমাকে দিয়ে বলছেন এটা তোমার জন্য। এখন আমি দেখার পরে আমার চিন্তা হলো আমার তো হেডফোন প্রয়োজন নেই, আমার ইতিমধ্যে হেডফোন আছে। আমি কিছু বলিনি, কিন্তু আমার চেহারা দেখে মনে উনি বুঝে ফেলেছেন যে এটা আমার প্রয়োজন নেই। আমার চেহারা দেখেই বুঝে ফেলেছেন যে এটা আমার প্রয়োজন নেই। এখন উনি সাথে সাথে আমাকে বলছেন যদি এটা তোমার প্রয়োজন না থাকে তাহলে এটা তুমি অন্য কাউকে দিয়ে দিও। সো আমি ফিল করছি যে আসলে আমার যে ফেসিয়াল এক্সপ্রেশন, এটা ঠিক হয়নি। আগের বার আমি বাচিকভাবে কি করছিলাম, বাচিক এবং মানসিক উভয় দিক থেকে আমি কি করছিলাম, আমি একটা খারাপ কাজ করেছি। এবারে আমি হয়তো বাচিকভাবে বলিনি, কিন্তু আমি মানসিকভাবে অথবা আমার চেহারাটাকে এমন ভাবে আমি তৈরি করে ফেলেছি যে আসলে এই গিফটটা আমার প্রয়োজন নেই। সো আমি চিন্তা করলাম আমাকে আরো বেশি সংশোধিত হতে হবে। এর পরে কিছুদিন আগে কি হলো, আরেকটা ভক্ত ও বৃন্দাবনে গিয়েছে, বৃন্দাবন থেকে একটা তুলসীর মালা নিয়ে আসছে ও। কিন্তু তুলসীর মালাটা বিভিন্ন রকম কার্ভ করা, বিভিন্ন ডিজাইন করা। জেনারেলি আমি এটাও পড়ি না, আমি প্লেন তুলসীর মালা পরি, আমি কোনো ডিজাইন করা তুলসীর মালা পরি না। কারণ ও যখন ওইটা আমাকে এনে দিয়েছে, আমার আগের দুটো ঘটনা মনে পড়ে যাচ্ছে। এবারে আমি ফেসিয়াল এক্সপ্রেশনও ঠিক রাখছি, আমি সেই সাথে বলছি প্রভু আমি কৃতজ্ঞ আপনার কাছে আপনার এই গিফটের জন্য। ঠিক আছে, আমি অত্যন্ত ধন্যবাদ যে আপনি বৃন্দাবনে গিয়েও আমাকে স্মরণ করেছেন। আমি আমি কৃতজ্ঞ আপনার কাছে। সো আমি ওভাবে বিষয়টাকে হ্যান্ডেল করলাম। কিন্তু দেখেন, প্রত্যেকেরই কিন্তু ভুল রয়েছে। কিন্তু আমরা যদি ভুলগুলোকে ধরতে পারি এবং প্রত্যেকটা পদক্ষেপে আমরা চেষ্টা করি আরেকটু ভালো হওয়ার, আরেকটু উন্নত হওয়ার, আরেকটু নিজের কথা, আচরণ, নিজের আহ সবকিছুকে যদি আমরা কি করি, পরিশীলিত করি ধীরে ধীরে, যেটা অন্যদেরকে সহযোগিতা করবে, অন্যদেরকে, অন্যদের সাথে সম্পর্কটাকে গাঢ় করবে, অন্যদের সাথে সম্পর্কটাকে ধ্বংস করবে না, তাহলে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি।
ঠিক আছে। কিন্তু যদি আমরা চিন্তা না করি আমাদের আচরণগুলো নিয়ে, আমাদের কথাবার্তাগুলো নিয়ে, তাহলে আমরা 50 বছর নয়, 50 জন্ম গেলেও আমরা একই রকম থেকে যাব। কিছু কিছু ভক্ত দেখবেন ওরা র্যাপিডলি উন্নতি করছে, কিছু কিছু ভক্ত দেখবেন ও ওর পর্যায়ে রয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে। কেন? কারণ ও চিন্তা করছে না আমার কোথায় উন্নতি করা প্রয়োজন। তাই সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে নয়, প্রত্যেকটা ক্ষেত্রে আমার প্রশ্ন করা উচিত নিজেকে, আমার এই আচরণটা কি ভালো হয়েছে, আমার এই আচরণটা আরো ভালো কিভাবে করা যেতে পারে, এই ভক্তটার সাথে আমার এই আচরণটা এরকম হয়েছে, এটাকে আরো কিভাবে ভালো করা যেতে পারে। কোনো ভক্তের সাথে আমার খারাপ সম্পর্ক রয়েছে, খারাপ সম্পর্কটাকে কিভাবে আমি ভালো করতে পারি, কি কথা বললে মানুষ কষ্ট পাবে, কি কথা বললে মানুষ আনন্দ পাবে, সেটা আমাদের জানতে হবে। আমরা শুধুমাত্র গুরুদেবের দাস নই, আমরা গুরুদেবের শিষ্যদেরও দাস। এবং শুধুমাত্র গুরুদেবের শিষ্যদের দাস নই, সমস্ত জগতের যত জীব রয়েছে তাদেরও আমরা দাস। যদি আমরা এটা ফিল করতে পারি, আহ, তাহলে আমরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যেতে পারবো। অ্যাটলিস্ট দাসানুদাস যদি আমরা হতে না পারি, দোস্তানুদোস্ত হওয়ার চেষ্টা করতে পারি। ঠিক আছে, আমরা অ্যাটলিস্ট ফ্রেন্ড হওয়ার চেষ্টা করতে পারি অন্যান্য ভক্তদের। এবং এইভাবে আমরা জীবনটাকে অনেক সুন্দর করতে পারবো। ঠিক আছে, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করতে পারেন। আমরা এই 12টা বিষয় নিয়ে 13টা বিষয় নিয়ে আমরা কথা বললাম। তো অনেক ক্ষেত্রে মনে হতে পারে এতগুলো বিষয় আমরা কিভাবে মনে রাখবো। বেসিক্যালি আমরা যখন এই বিষয়গুলো নিয়ে ধ্যান দিব, আমরা যত বেশি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আমরা চিন্তা করব, এগুলো আমাদের লাইফে ইনগ্রেন্ট হয়ে যাবে। ঠিক আছে। আহ গুণগুলো আসলে দ্বিমুখী। একদিকে আমাদের প্রচেষ্টা প্রয়োজন, অন্যদিকে ভগবানের কৃপা প্রয়োজন। একদিকে বলা হচ্ছে যদি যে ব্যক্তি ভক্তি করবে তার মধ্যে সমস্ত গুণগুলো আসবে। আর অন্য দিক দিয়ে বলা হচ্ছে কি, যে ভক্ত তার কি করা উচিত, তার প্রতিনিয়ত চিন্তা করা উচিত গুণগুলোকে ডেভেলপ করার জন্য, যাতে করে সে ভালো সেবা করতে পারে ভগবানের। ঠিক আছে। তাই এটা দ্বিমুখী। একদিকে আমাদের প্রচেষ্টা করতে হবে, অন্য দিক দিয়ে আমরা যখন ভক্তি করব ভক্তির কৃপায় আমরা সেটা প্রাপ্ত হব। ঠিক আছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, পুলক প্রভু। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ, প্রণাম। তো ওই, এখানে একটা বলেছেন পলিটিক্যাল ইনফর্ম, সোশ্যালি অ্যাওয়ার্ড অ্যান্ড স্পিরিচুয়ালি অ্যাবজর্ব, কিন্তু তাও দেখা যায় এটাই উল্টো হয়ে যায়। আর আরেকটা হচ্ছে সমালোচনা না না করা। আসলে এটা কিভাবে এটাকে কি প্রতিস্থাপন করা যায়, সমালোচনা না করা বিষয়টা। অনেক সময় দেখা যাচ্ছে ওনার যে কোনো ব্যক্তির প্রতি সেভাবে অনুরাগ আসে না, সেক্ষেত্রে হয়তো ওনার প্রশংসা তেমন করা হয় না, হয়তো কোনো দোষ সামনে চলে আসলে সেক্ষেত্রে কিভাবে এই সমালোচনাটাকে প্রতিস্থাপন একটু ভালোভাবে করা যায়। আর এই স্পিরিচুয়ালি অ্যাডজর্ব না হয়ে যে আমরা, বিশেষ করে আমার কথাই বলি, পলিটিক্যাল এবং সোশ্যালি অ্যাডজর্ব হয়ে হয়ে গেলে তাহলে সেক্ষেত্রে কিভাবে সেটাকে কি করা যায়, দূর করা যায়। ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য। প্রথম যে বিষয়টা, কিভাবে স্পিরিচুয়ালি অ্যাবজর্ব হওয়া যায়। আসলে বেশি শ্রবণ কীর্তন করব, যত বেশি সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের হয়তো এটা অভ্যাস নেই, আমরা অনেক আগে থেকে এই অভ্যাসটা ছেড়ে দিয়েছি। আমরা ছোটবেলা থেকে আজে বাজে বিষয় নিয়ে কথাবার্তা, আজে বাজে বিষয় নিয়ে আলোচনা, এটা আমাদের কি হয়ে গেছে, স্বাভাবিক একটা প্রক্রিয়া হয়ে গেছে। কিন্তু এখন আমাদের সচেতনভাবে চেষ্টা করতে হবে এই খারাপ অভ্যাসটাকে একটা ভালো অভ্যাস দিয়ে প্রতিস্থাপন করার জন্য। হতে পারে আমরা পুরো দিনের মধ্যে পুরো দিন অ্যাবজর্ব থাকতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট চেষ্টা করা উচিত 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা। ঠিক আছে, এটা যেন অ্যাবজর্পশনটা আস্তে আস্তে বাড়ে। ঠিক আছে। কিন্তু সেটা নির্ভর করছে আমরা শ্রবণ কীর্তন কতটুকু করছি, এবং শ্রবণ কীর্তন করার পরে সেটা কতটুকু মনন করার চেষ্টা করছি। ঠিক আছে। আমরা যে হারে ভাগবতমকে ধারণ করব, ভাগবতম সে হারে আমাদেরকে প্রকাশ করবেন, আমাদের কাছে নিজেকে তুলে ধরবেন। ঠিক আছে। আহ, তো এটা দ্বিমুখী একটা সম্পর্ক। আমরা যে হারে, এটা সব ক্ষেত্রে, আমরা যে হারে ভাগবতমকে ধারণ করব, যে হারে ভাগবতমের শরণাগত হওয়া, সে হারে ভাগবতম আমাদেরকে কি করবেন, প্রকাশ করবেন। আর আমরা যে কোনো বিষয়ে অ্যাবজর্ব না হলে ওটাতে আমরা সাকসেসফুল হতে পারবো না। পরীক্ষার সময় কেন সবকিছু সহজ হয়ে যায়, পরীক্ষার আগের দিন দেখবেন সব ম্যাথগুলো মিলে যায়।
পরীক্ষার আগের দিন দেখবেন সব প্রশ্নগুলো ঠিক হয়ে যায়। ঠিক আছে, জগতের কোনো কিছুই আর কি থাকে না, কঠিন থাকে না পরীক্ষার আগের দিন। কেন? কারণ আমরা অ্যাবজর্বড সেই সময়টাতে, এটা আমাকে শেষ করতেই হবে, অন্য কোনো কিছু থাকে না আমাদের মাথায়, অ্যাবজর্বড। আমি বলছি আমার ক্ষেত্রেও খুব কঠিন, আমিও বিভিন্ন বিষয় নিয়ে আটকানো চেষ্টা করছি, কিন্তু আমরা যত বেশি এই নীতিগুলো নিয়ে আলোচনা করব তত বেশি এগুলো আমাদের মধ্যে কি সৃষ্টি হবে, আমাদের মধ্যে আহ দৃঢ়ভাবে আহ এগুলো আহ স্থাপিত হবে। ঠিক আছে, আর আশেপাশে ব্যক্তিগুলোর ক্ষেত্রে আমাদের দেখা উচিত কারা এগুলোকে পালন করছে। যদি কাউকে নাও পাওয়া যায়, আমার চেষ্টা করি করা উচিত নিজে সেটাকে ফলো করার জন্য, তাহলে অন্যরা দেখা দেখিতে আরো কি হবে। আর দ্বিতীয় যে বিষয়টা বললেন ক্রিটিসিজমের যে বিষয়টা, আহ, আমাদের কারো সম্বন্ধে খারাপ মনোভাব রাখা উচিত নয়। কেন? ব্যক্তিগুলো আলটিমেটলি কিন্তু কৃষ্ণের জন্য কি করছে, আহ, হতে পারে কেউ ভক্ত কেউ ভক্ত না, কিন্তু সবাই কৃষ্ণের পথে রয়েছে। ঠিক আছে, মম অনুবা মম বাত্মানুবর্তন্তে মনুষ্য পাত্র সর্বসা, সবাই আমার পথে রয়েছে। ঠিক আছে, সবাই, প্রত্যেকটা ব্যক্তি। সো যে যে কোনো স্তরেই রয়েছে। একবার কি হচ্ছিল, রাধানাথ মহারাজের সাথে একজন বডি বিল্ডারের দেখা হয়েছে। তো বডি বিল্ডার বলছে, আপনি একজন সন্ত সাধু, আর আমি একজন জড়বাদী। যে না, তোমার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক রয়েছে। কিভাবে? বলছে তুমি মন্দিরের যত্ন নিচ্ছ, আর আমি মন্দিরের ভিতরে বিগ্রহের যত্ন নিচ্ছি। বলছি কিভাবে? দেহটা হচ্ছে মন্দির, আর দেহের ভিতরে যে আত্মা রয়েছে সেটা হচ্ছে কি, মূল বিগ্রহ। ঠিক আছে, তো আমি আত্মার যত্ন নিচ্ছি, তুমি দেহের যত্ন নিচ্ছ, কমনলিটা খুঁজে নিচ্ছে। ঠিক আছে, আর আশেপাশে যতগুলো ভক্ত রয়েছে আমাদের দেখা হচ্ছে কমন বিষয় কি রয়েছে, সেটা নিয়ে আমি কিভাবে প্রশংসা করতে পারি। আর যাদের সম্বন্ধে আমরা খারাপ কিছু দেখছি, আমাদের মনে করা উচিত এটা তার সাথে ভগবানের সাথে অথবা তার সাথে গুরুদেবের সাথে কাজ, এটাতে আমার কিছু করার নেই। ঠিক আছে, কারণ আমাকে সেই দায়িত্বটা দেওয়া হয়নি, এটা ভগবান জানেন। আমি জানি না ভক্তটা এই খারাপ কাজটা করার পরে ও কতটুকু প্রার্থনা করছে, এবং ও খারাপ কাজটা করার পরে যখন ও প্রার্থনা করছে ও কিন্তু আরো দ্রুত এগিয়ে যাচ্ছে। আমি জানি না, ও হয়তো আমার আগে ভগবত ধামে চলে যাবে, আর আমি ওর ক্রিটিসাইজ করার মাধ্যমে এই জগতেই থেকে যাব। আমি জানি না কে কখন কিভাবে পরিবর্তিত হচ্ছে। ঠিক আছে, তাই কারো না করে নিন্দা, কৃষ্ণ কৃষ্ণ বলে, অজেয় চৈতন্য সে হেলায় জয় করে। ঠিক আছে, কারো নিন্দা করবে না আর কৃষ্ণ কৃষ্ণ বলবে, এই দুটো জিনিস যদি কেউ করে ও নির্ঘাত ভগবত ধামে যাবে। ঠিক আছে, সন্তুষ্ট? Okay. তরুণ প্রভু। আগে সময় প্রণাম। আমার প্রশ্ন হচ্ছে, মনে করেন ইতিমধ্যে কার সাথে আগে ভালো সম্পর্ক ছিল, তার সাথে ইতিমধ্যে খারাপ সম্পর্ক হয়ে গিয়েছে, যে কোনো কারণেই হোক। এখন তার প্রতি আমার কোনো খারাপ চিন্তা বা তার তার জন্য ভালো হয়, তার শুভাকাঙ্ক্ষী হওয়া যায় কিভাবে? শুভাকাঙ্ক্ষী, তার জন্য ভালো হয়। হুম, কঠিন বিষয়। কারো যদি খারাপ, কারো বিষয়ে খারাপ চিন্তা থাকলে আমাদের সবসময় মনে হয় ও যেন খারাপ হয়, ওর জন্য কি হয়। কিন্তু আমরা যেন আস্তে আস্তে ব্রড মানসিকতার হই। ব্রড এন্ড, জাবিতা মহারাজকে বলছিলেন, ব্রড এন্ড ইউর ভিশন, তোমার ভিশনটাকে ব্রড করো। ঠিক আছে, সো আমরা শত্রু মিত্র এগুলো সাময়িক বিষয়, সাময়িক। মরে যাওয়ার পরে কে কোথায় থাকবে, আর অথবা আজকে আপনি কিসে রয়েছেন, ঢাকায় রয়েছেন, গোপালগঞ্জে রয়েছেন, আপনি শত্রু মিত্র দেখছেন গোপালগঞ্জের ভিতরে। আপনি গোপালগঞ্জ থেকে চলো যখন ঢাকায় দেখবেন, ঢাকায় চলে যাবেন, ওখানে দেখবেন ওখানে শত্রু মিত্র। আর গোপালগঞ্জের যারা শত্রু মিত্র ছিল ওরা আবার বন্ধু হয়ে গেছে। আউট অফ সাইট আউট অফ মাইন্ড। এখানকার যত সম্পর্ক রয়েছে সবগুলো হচ্ছে ক্ষণস্থায়ী, সবগুলো ক্ষণস্থায়ী। এখন আমাদের চিন্তা করা উচিত ব্যক্তিটাকে আমি কতটুকু ভালো একটা ইমপ্রেশন দিতে পারি। যতদিন আমি ব্যক্তিদের সাথে রয়েছি, জানি না কোন সময় শেষ হয়ে যাবে সম্পর্ক, যে কোনো মুহূর্তে যে কোনো কারো মৃত্যু হতে পারে, কিন্তু যতক্ষণ আমি ব্যক্তিদের সাথে রয়েছি প্রত্যেকে যেন উপলব্ধি করে যে আসলে এই ব্যক্তিটা একজন ভালো ব্যক্তি ছিলেন। কিন্তু সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব হবে যখন আমরা সত্যিকার অর্থে একজন কৃষ্ণ ভক্ত হব, যখন আমরা সত্যিকার অর্থে আমাদের নিয়ন্ত্রণ করব আমাদের ইন্দ্রিয়গুলোকে,
আমরা যখন ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে ভগবানের সেবায় নিযুক্ত করছি, ঋষি কেন ঋষি কেশব সেবনম ভক্তির উচ্চতে, যখন আমরা সেবায় নিযুক্ত করছি, স্বাভাবিকভাবে এগুলো অসৎ পথে যাবে না। ঠিক আছে, স্বাভাবিকভাবে নিত্যম বিষ্ণু জনপ্রিয়া, যখন কেউ ভগবানের ভক্তি খুব ভালোভাবে করবে, সে স্বাভাবিকভাবে অন্যদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে। ঠিক আছে, হতে পারে আপনি এটাও বলতে পারেন এখন তো অনেক ব্যক্তিরাই কি বৈষ্ণবদের নিন্দা করছে, কি করছে, ঠিক আছে নিন্দা করছে, কিন্তু ওরা ভালোভাবে জানে বৈষ্ণবরা কি কি পালন করছে। ওরা জানে ভালোভাবে, কিন্তু বাহ্যিকভাবে ওরা নিন্দা করছে ঠিকই, কিন্তু ওরা জানে ভালোভাবে এই ব্যক্তিগুলো খাঁটি, এই ব্যক্তিগুলো খারাপ নয়, এই ব্যক্তিগুলোর চরিত্র রয়েছে। ঠিক আছে, সো আমাদের চেষ্টা করা উচিত ভক্তিটাকে ডেভেলপ করার জন্য। আর কারো আমরা নিন্দা করবো, হুম, সবসময় আমরা কৃষ্ণ নাম করবো, স্বাভাবিকভাবে আমরা কি করতে পারবো, সকলের শুভাকাঙ্ক্ষী হতে পারবো। এই জন্য প্রভুপাদ লিখতেন, ইউর ইভার ওয়েল উইশার, তোমার শুভাকাঙ্ক্ষী সব সময়কার, একদিন দুদিনের জন্য নয়। তুমি যখন আমাকে ফলো করো তখনও আমি তোমার শুভাকাঙ্ক্ষী, তুমি যখন আমার কথা শুনো না তখনও আমি তোমার শুভাকাঙ্ক্ষী। এটা হচ্ছে শুদ্ধ ভক্ত। ঠিক আছে, আমরা যত শুদ্ধ হবো তত আমরা এই ধরনের হতে পারবো। সৌরভ প্রভু। হ্যাঁ, হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডক হ্যাঁ, প্রণাম। প্রভু, আমার কোয়েশ্চেনটা হচ্ছে আহ কারোর সাথে আমার স্বভাব মিলে না, কিন্তু তার সাথে আসলে কিভাবে ফ্রেন্ডলি বিহেভ পাওয়া যায়, মানে স্বভাব মিলতেছে না, উনি একরকম স্বভাবের, আমি একরকম স্বভাবের, কিন্তু এখন ওনাদের মধ্যে কিভাবে মিল করা যায়। আর সেকেন্ড যে কোয়েশ্চেনটা হচ্ছে প্রভু, সমালোচনা করতে চাই না, কিন্তু পরিস্থিতি হচ্ছে এমন যে আমাকে সমালোচনা করতে হচ্ছে, কারণ দুই পক্ষে দুই রকম সিদ্ধান্ত। এখন কি করা যায় সেক্ষেত্রে? কঠিন কঠিন প্রশ্ন। ঠিক আছে, প্রথমটা কি বললেন যে আহ মানে আমার সাথে কারো স্বভাব মিলতেছে না, কিন্তু স্বভাব তার স্বভাব, সাথে আচ্ছা কিভাবে। একটা একটা আমি অ্যান্সার দিই, না হলে আমি ভুলে যাবো। আচ্ছা, অনেক সময় এই ধরনের হতে পারে স্বভাব মিলছে না, এক একজন এক স্বভাবের, অন্যজন অন্য স্বভাবের। ঠিক আছে, একজন ডানে যেতে চাইলে আরেকজন বামে যেতে চায়। একজন বললে একজন একজন হচ্ছে মিষ্টি খেতে পছন্দ করে, আরেকজন হচ্ছে ঝাল খেতে পছন্দ করে। সো ওকে, ও ও ও যে রকম আছে ওর মতো থাকতে দিন, আপনি আপনার মতো থাকুন, একটা মিনিমাম সম্পর্ক যেন সেখানে কি থাকে, বজায় থাকে। ঠিক আছে, স্বভাব না মিললেও যেন আমাদের সম্পর্কটা হরিবল না হয়ে যায়, অ্যাটলিস্ট হরিবল থাকে, হরিবল। হরিবল প্রভু, আপনি আপনার জায়গায় ঠিক থাকেন, আমি আমার জায়গায় ঠিক থাকি। ঠিক আছে, প্রত্যেকের কাজ রয়েছে, প্রত্যেকে প্রত্যেকের কাজ করুক। সবার সাথে যে আমি একদম একদম কি বলা যেতে পারে, একদম আহ মাখামাখি সম্পর্ক করতে পারবো, এটা আশা করা যায় না। এটা হবে হবে না, সবার সাথে ওই রকম সম্পর্ক হবে না, যত আমরা প্রচেষ্টা করি না কেন। ঠিক আছে, কিন্তু অ্যাটলিস্ট সম্পর্কটা যেন খারাপ দিকে না যায়। ঠিক আছে, আর একটা বিষয় আপনি যেটা বললেন, যে অনেক সময় এই ধরনের হচ্ছে দুটো পক্ষ রয়েছে, দুটো পক্ষে দুটো দিক দিয়ে কথা বলছে, আমাকে কোনো না কোনো পক্ষ নিতে হচ্ছে এবং অন্য পক্ষের কি নিতে হচ্ছে। অথবা অনেক সময় অন্যরা এসে কি করছে, এমনভাবে বিষয়গুলো উপস্থাপন করছে, আমি যদি ম্যানেজেরিয়াল রুলে থাকি তাহলে আমাকে সমালোচনা করতে হচ্ছে। সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের চেষ্টা করা উচিত আমরা জাস্ট ফ্যাক্টটা বলবো। ঠিক আছে, আমরা কোনো কি দিব না, আমরা কোনো সিদ্ধান্ত দিব না। আমরা কোনো সিদ্ধান্ত দিব না মানে হচ্ছে কি, আমরা কাউকে কোনো লেবেল করব না। ঠিক আছে, আমরা কোনো লেবেল করবো না যে ও এরকম ও ওইরকম, না। বাট আমরা কি করব, আমরা যে বিষয়টা রয়েছে সেটা সুন্দরভাবে উপস্থাপন করব। ঠিক আছে, যেমন সেটাকে বলা যেতে পারে, আমার খুব একটা জিনিস ভালো লাগছিল। ওকে, এটাকে বলা যেতে পারে এইট। এইট মানে হচ্ছে প্রথমত হচ্ছে অ্যাকশন দ্যাট ওয়াজ ডান, ও কি কাজটা করেছে সেটা আমরা বলতে পারি, ও এই খারাপ কাজটা করেছে। আমরা বললাম না খারাপ শব্দটা, বাট বললাম এই কাজটা হয়েছে, অ্যাকশন দ্যাট ওয়াজ ডান, অ্যান্ড আই ফর ইম্প্যাক্ট অফ দ্যাট অ্যাকশন। আপনি এটা করেছেন কিন্তু এটার ফলে এই জিনিসগুলো হচ্ছে। ফর এক্সাম্পল, কেউ ঘুম থেকে উঠে সকালবেলা কি করছে না, মঙ্গল আরতিতে জয়েন করছে না, ভয়েসের ক্ষেত্রে এটা হচ্ছে। হতে পারে ও রাতে সকাল 9টা 10টা পর্যন্ত কি করছে, ঘুমিয়ে থাকছে আর মঙ্গল আরতি করছে না, কোনো কিছুই করছে না, জবই করছে না।
তো আমরা বলতে পারি আপনি কি করছেন না প্রভু, আপনি এই এই জিনিসগুলো করছেন না। ঠিক আছে। এবং এর ফলে এই জিনিসগুলো হচ্ছে আপনার দেখা দেখি অন্যান্য ব্যক্তিরাও কি হয়ে যাচ্ছে, অনুৎসাহিত হয়ে যাচ্ছে মর্নিং প্রোগ্রামে। ঠিক আছে। তারপর হচ্ছে ডিফল্ট ডিজায়ার্ড বিহেভিয়ার। আমার মনে হয় আপনি এভাবে করলে ভালো হয়। সো আমরা বললাম, আমরা কিন্তু সত্যটা উপস্থাপন করছি, কিন্তু আমরা এখানে কোনো কি করি নাই, আমরা কোনো ব্যক্তিটাকে জাজমেন্ট করি নাই। আমরা বলছি না যে আপনি এরকম সবসময় করেন, আপনি অলস। আমি বলতে পারি যে আপনি ঘুম থেকে উঠছেন না, কিন্তু আমি কিন্তু বলছি না আপনি অলস। কথা থেকে সেটা প্রকাশ পেয়েও যেতে পারে, কিন্তু আমি বলছি না। ঠিক আছে। সো আমাদের মুখ থেকে যেন কারো কোনো বিষয়ে কোনো লেভেলিং না চলে আসে। এই ব্যক্তিটা এমন, ওই ব্যক্তিটা এমন, এই ব্যক্তিটা অলস, এই ব্যক্তিটা ঘুমায় খালি, এই ব্যক্তিটাকে দিয়ে কিছু হবে না, না। কোনো লেভেলিং যেন না করি, আমরা ফ্যাক্টটা তুলে ধরতে পারি কোনো কোনো সময় যদি আমাদের ম্যানেজারিয়াল রুল থাকে। ঠিক আছে। কিন্তু সেটা যেন কি না হয়, সেটা যেন অন্যদের বিরক্তির কারণ না হয়। অনেক সময় আমাদের কি করতে হতে পারে, নগ্ন সত্য কথা বলতে হতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু সেটা যেন কিসের কারণ না হয়, এটা যেন সম্পর্ক নষ্ট হওয়ার কারণ না হয়। ঠিক আছে। তার ভিতরেও দেখতে হবে সেটাকে কিভাবে আমরা সুগার কোটেড করতে পারি। ঔষধ দিতে হবে, ঔষধটা খুব কি রয়েছে, খুব তিতো। এটাকে কিভাবে সুগার কোটেড করতে পারি যেন সেটা সবাই গ্রহণ করতে পারে। ঠিক আছে। আমি জানি না আপনার প্রশ্নের আনসার আমি দিতে পারলাম কিনা, সৌরভ প্রভু। হ্যাঁ ব্রো, বুঝতে পারছি bro। ধন্যবাদ। মুন্নিমাতা, আপনার প্রশ্ন? হরে কৃষ্ণ। মুন্নিমাতা। হ্যাঁ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, শোনা যাচ্ছে? হ্যাঁ, প্রণাম। শুনে যাচ্ছে, বলুন। প্রণাম। হ্যাঁ প্রভু, আমার একটা প্রশ্ন হচ্ছে, ছাড় দেয়া বা আত্মত্যাগ করা। তো ছাড়, আপনি যখন শুরু থেকেই বলেছিলেন এই সবগুলা ব্যাপার আমাদের ব্যক্তিগত, সামাজিক বা পারিবারিক যেটাই হোক সব দিকেই। তো ছাড় দিতে দিতে অনেকে মনে করে যে যে ওইটাই উনার জন্য ঠিক, ভুলটাই উনার জন্য ঠিক। এটা কি শুধরিয়ে দেয়া উচিত? আর চ- আরেকটা কথা হচ্ছে যে, আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনার পরিচিত কেউ যদি ভুল করছে বা ব্যক্তিগত ভাবে বলি যে বৈষ্ণব নিন্দা করছে, তো আমি জানি যে এটা উনার অপরাধ হচ্ছে, তো তর্ক করে কি উনাকে এটা শুধরিয়ে দেয়া কি উচিত যদি উনি না বুঝে? আচ্ছা, এই দুটা এই জিনিস, ব্যাপারগুলা। স্যাক্রিফাইস আর তর্ক। স্যাক্রিফাইসের ক্ষেত্রে আমরা কতটুকু পর্যন্ত স্যাক্রিফাইস করতে পারি সেটার একটা লিমিট আছে। এমন নয় যে আমরা লিমিটের বাইরে চলে যেতে পারি। একজন ব্যক্তি, ওর একটা স্বভাব রয়েছে, ওর একটা লিমিট রয়েছে, লিমিটের বাইরেও যেতে পারে না। লিমিটের বাইরে গেলে ও কি করবে, অনেক সময় এটা বোম ব্লাস্ট হওয়ার মতো হবে। ঠিক আছে। তো আমাদের দেখা উচিত ব্যক্তিটার জন্য আমি স্যাক্রিফাইস করছি, কিন্তু এটা ও রিপিটেড করছে কিনা। আজকে স্যাক্রিফাইস করলাম, কালকে স্যাক্রিফাইস করলাম, পরশুদিন স্যাক্রিফাইস করলাম, প্রতিদিন তো আর স্যাক্রিফাইস করা যায় না। স্যাক্রিফাইস এটা র্যান্ডমলি করা যেতে পারে। ঠিক আছে। আহ মাঝে মধ্যে করা যেতে পারে, কিন্তু সে হ্যাঁ, যদি জেনে শুনে প্রতিবারই ভুল করছে আর ওখানে আমাকেই শুধু স্যাক্রিফাইস করতে হচ্ছে, তাহলে সেখানে স্যাক্রিফাইস করার মানে হয় না। সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অথবা আমার নিজের যদি কি থাকে, যোগ্যতা থাকে, আমি খুব সুন্দরভাবে বিষয়টাকে উপস্থাপন করতে পারি। ঠিক আছে। যে এই জিনিসগুলো হচ্ছে, আমি এইভাবে চেষ্টা করছিলাম কিন্তু এটা হচ্ছে না, আপনি এইভাবে আচরণ করলে ভালো হয়। খুব সুন্দরভাবে আমরা এমন কোনো কিছু উপস্থাপন করব না যার মাধ্যমে ওরা চিন্তা করে যে ও আমার বিরোধী। এরকম যেন তারা চিন্তা না করে। ওরা যেন সবসময় চিন্তা করে ও আমার ভালো চায়। এই মানসিকতাটা যেন সবার মধ্যে আসে। আমি যাকে সংশোধন করতে যাচ্ছি তার মধ্যেও যেন এই মানসিকতাটা আসে। ঠিক আছে। আর আপনি বৈষম্য হ্যাঁ, চিন্তার বিষয়ে যেটা বললেন, এখন আমরা তর্ক করতে পারি, ঠিক আছে, কিন্তু তর্ক করার পরে এটা কি আসলে সমাধান হবে কিনা, এন্ড রেজাল্টটা আমাকে দেখা উচিত। আমি ডানে যাই, বামে যাই, সামনে যাই, পেছনে যাই, আমার কথা হচ্ছে আমি এখান থেকে কোথায় যাব, আমি মন্দিরে যাব। পদ্ধতিটা ভিন্ন ভিন্ন হতে পারে,
কিন্তু লক্ষ্যটা যেন ঠিক থাকে। আমার লক্ষ্য হচ্ছে ব্যক্তিটাকে কৃষ্ণের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া। এখন অনেক সময় অনেক ব্যক্তিকে কি করার মাধ্যমে, কঠিন কথা বলার মাধ্যমে কৃষ্ণ ভক্তিতে আনা যায়। অনেক সময় সহজ কথা বলার মাধ্যমে কৃষ্ণ ভক্তিতে আনা যায়। অনেক সময় প্রশংসা করার মাধ্যমে আনা যায়। ভিন্ন ভিন্ন পথ হতে পারে, কিন্তু লক্ষ্যটা যেন ঠিক থাকে। কিন্তু কিছু কিছু পদ্ধতি রয়েছে যেগুলোতে রিস্ক কম, রিস্ক নেই। যেমন কেউ যদি প্রশংসা করেন, রিস্ক নেই। কাউকে যদি ভালোবাসা দেন, রিস্ক নেই। কিন্তু কাউকে আপনি কঠিন কথা বলে কৃষ্ণ ভক্তিতে আনবেন, রিস্ক আছে কিন্তু। ঠিক আছে, এটা হ্যাঁ, হিত হতে পারে, বিপরীত হতে পারে। সো আমাকে দেখতে হবে এটার এন্ড রেজাল্টটা কি, ওর আমার প্রতি বিশ্বাসটা কতটুকু দৃঢ় রয়েছে। যদি আমার প্রতি বিশ্বাসটা ওর দৃঢ় থাকে, আমি কথাটা বললে, আমি কঠিন কথা বললেও ও শুনবে। কিন্তু যদি ওর আমার প্রতি বিশ্বাস নেই, আমাকে ও একজন অথরিটি হিসেবে গ্রহণ করে না, তাহলে আমি অত কঠিন কথা বলে লাভ নেই। ও যদি নিন্দা করে, নিন্দা করতে থাকুক, আমি ওকে ভালো প্রসাদ দিই, ভালো একটা কি দিই, গিফট দিই। আমি চেষ্টা করি কি কি ভালো মেসেজ রয়েছে সেগুলো ওর কাছে পাঠাই, আমি মন্দিরে ইনভাইট করি। এবং এর মাধ্যমে ও নিজেই বুঝতে পারবে যে ওর যে মানসিকতাটা ছিল সেটা খারাপ। কিন্তু আমরা আমরা যদি কাউন্টার অ্যাটাক করতে যাই, অথবা আমরা যদি ওখানে কি করতে যাই, ও যে নিন্দা করছে সেটা কাউন্টার করতে যাই, উল্টো সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে। তখন ও বলবে আমি তোমাদের মন্দির টন্দিরে আর যাবো না। তখন যেটা ভালো হওয়ার কথা ছিল সেটা আর ভালো হবে না। বুঝতে পারছেন? আমাদের এন্ড হুম, রেজাল্টটা খুব বেশি গুরুত্বপূর্ণ, পরবর্তীতে কি ঘটছে সেটা গুরুত্বপূর্ণ কিসের থেকেও। আমি আমি নিন্দা করব, আমি ঝগড়া করব, আমি প্রশংসা করব, কি করব, প্রসেসটা এটা গৌণ। মুখ্য হচ্ছে রেজাল্টটা কি হবে। ঠিক আছে মাতা? হ্যাঁ, ঠিক আছে প্রভু। দণ্ডবত প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। So, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আর যদি কারো কোনো কি থাকে, মন্তব্য থাকে, তাহলে করতে পারেন। হরে কৃষ্ণ। সো বেসিক্যালি আমরা যেন সচেতন হই। আমরা যত বেশি সচেতন হব এই সমস্ত বিষয়গুলো নিয়ে, তত বেশি আমাদের মধ্যে সম্পর্কটা আরো গাঢ় হবে। আর যত সম্পর্ক গাঢ় হবে, সাফল্যগুলো নিশ্চিত হবে। ঠিক আছে? হরে কৃষ্ণ।